কেউ যদি ঠিক করে যে সে মিউজিশিয়ান হবে, কিভাবে আসলে একটা মিউজিশিয়ান হয়? আমি চাই আমি প্রীতম হাসানের মতো বা প্রীতম হাসানের থেকেও ভালো একজন মিউজিশিয়ান হব। ফার্স্ট স্টেপ আসলে কি হয়? কখনো মিউজিক প্রডিউসার হইতে চাই নাই। আমি মিউজিশিয়ান তো দূরের কথা, আমি সিঙ্গারই হইতে চাই নাই। আমি ইউটিউব থেকে ইনকাম করি মাসে $1,700 আশপাশে, and I think I am one of the highest paid YouTubers in terms of like YouTube AdSense money. দ্যাটস দ্য টাইম আই রিয়েলাইজড আসলে ঢাকা শহরে চাকরি না, ঢাকা শহরে স্কিলের দাম সবচেয়ে বেশি। কোন কিবোর্ড would be the best one for a beginner to start with, and কিভাবে শিখলে সবচেয়ে ভালো হয়? টাইম ছাড়া বাংলাদেশে একটা বাজে প্র্যাকটিস আছে, লাইক আফটার জব ইউ আর নট সাপোজ টু নক ইউর এমপ্লয়িজ, ইউ নো, অ্যাবাউট জব রিলেটেড। It is also illegal in some countries. I think Germany, UK এরকম কোথায় কোথায় জানি 6টার পরে হোয়াটসঅ্যাপে নক করা ইলিগাল। আই থিঙ্ক একটা মিউজিশিয়ান হয় হচ্ছে, মাই অ্যান্সার ইজ অনেক স্ট্রাগল থেকে। তুই মিউজিক করবা, মিউজিক করে কি হবে তোমার? এরকম কি ঠিক করা হয় যে এই কনসার্ট থেকে এত টাকা প্ল্যান করছি ওঠানোর জন্য, এই কারণে আমরা এত টাকা ইনভেস্ট করবো? বিকজ ইনভেস্ট তো প্রবাবলি আগে করতেছেন, তাই না? মরে যাক আমার একটা গান আছে, ওইটাতে দের ইজ দিস ফার্স্ট পার্ট যেখানে একটা মেয়ে ফ্রেন্ড শিখাইছিল, এন্ড শি ওয়াজ হায়ার্ড ফ্রম ফাইবার। নাইস। 8 লাখ টাকা লস হয়েছে কনসার্ট করে। আমার ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল কনসার্ট করতে চাই তাহলে বেস্ট স্ট্র্যাটেজি কি আরো বড় ভেন্যু নিয়ে আরো বেশি মানুষকে সেম টিকেটেই আনা, নাকি টিকেটের দাম বাড়ানো? আপনি হয়তো বা জানেন না, দেয়ার আর সো মেনি এআই সংস আ লট অফ কোম্পানি ডেড বাংলাদেশে। আমি শুনে বুঝতে পারছি এগুলো এআই। একটা মিউজিক ভিডিও বানাইতে কত টাকা লাগে এবং সেই টাকাটা কি আসলে উঠে আসে নাকি ইউটিউব অ্যাড থেকে? আমি সবসময় মানুষকে বলি যে এটা করার দরকার নেই, ইউ চুজ ইউর ওন প্যাথ, ইউ লার্ন অন দ্য ওয়ে, মিস্টেকস হবে, ইউ লার্ন ফ্রম দ্যাট, ইউ নো, ইউ গেট বেটার, ইউ গেট স্ট্রঙ্গার, ইউ গেট ফাস্টার এভরি সিঙ্গল টাইম থিংস হ্যাপেন। তুই কখনো র্যাবিট করছিলেন? আই নো ইউ হ্যাভ র্যাবিটস, বাট আমি কখনো পালি নাই। র্যাবিটের ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে দে আর লিটার ট্রেন মোটামুটি, বাট হচ্ছে দে ডোন্ট মেক এনি সাউন্ড। কোনো আওয়াজ নেই ঘরের ভিতরে, জাস্ট কমপ্লিটলি ঘুরে বেড়ায়, অ্যান্ড দে লুক ভেরি মানে প্রিটি, বাট অ্যাট দ্য সেম টাইম ওদের এক্সপ্রেশন অফ লাভ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ক্যাট অর ডগ অর এনিথিং। যে মানে ওরা হচ্ছে আপনাকে ভালোবাসে, এটা প্রকাশ করার জন্য একটা হচ্ছে ইউর সিটিং সামওয়্যার, ও অন্য রুমে থাকলে এসে জাস্ট আপনাকে দেখবে, ওটা দেখার জন্য ওখানে বসে থাকবে, আর কিছুই না। দ্যাটস ইট। ওইটি হচ্ছে ওর ইয়ে, সুপারম্যান পোজ আছে একটা, সামনে দুটো পা, পিছনে দুটো পা দিয়ে বসে থাকবে একদম, স্ফিংস টাইপ। দ্যাটস আমি খুব বেশি মানুষকে আমি র্যাবিট অত পালতে দেখি। এক সময় যখন আমি ছোট ছিলাম, তুমি মনে ছোট ছিল তখন আমি দেখছি অনেকে সাদা ইঁদুর পালতো, তারপরে থিং। এখন মনে হয় আর কেউ অত, এবং তখন আমি অনেককে অনেক অদ্ভুত অদ্ভুত টাইপ কবুতরও পালতে দেখতাম ঢাকায়। আমার ফ্রেন্ডস অনেকে কি খুব এক্সোটিক কবুতর হ্যান ত্যান। এখন সবাই মুভড ইনটু ইদার ক্যাটস অর ডগস সর্ট অফ, বাট আই থিঙ্ক পুরান ঢাকায় এখনো অনেক হইতে পারে আছে। আমি গেছিলাম, আমাকে একদিন আমি শুটিংয়ের জন্য গেছিলাম ফর কমার্শিয়াল, তখন দেখি আমাকে দেখাচ্ছে কি জানি একটা ডিফারেন্ট স্টাইলের একটা কবুতর। আমি লাইক, ও ওয়াও, দিস ইজ সো ইউনিক। মানে ইটস লাইক, ইটস নট দ্য শেপ বাট ইটস দি কোটিং আর কি, ওর যে ইয়েটা, ওটা খুব। কুকুর এবং র্যাবিটের ঝামেলা হয় না? না, অ্যাকচুয়ালি মাই ডগ ইজ প্রিটি ফ্রেন্ডলি, ও কারোর সাথে কোনো ঝামেলা করে না, অ্যান্ড ও ইজ বেসিক্যালি লাইক আ গার্ড ডগ। ইটস লাইক সাইজ ছোটো, বাট হি অ্যাক্টস লাইক আ গার্ড ডগ। ইটস ভেরি ফানি। সো এভরি টাইম দ্যাটস লাইক, আমি আর শেয়াতা যদি একটু এরকম দুষ্টুমি দৌড়াদৌড়ি করি, হি কামস ইন দ্য মিডল, ইটস লাইক ডোন্ট ডু দ্যাট। আর ওরা মারামারি করতেছে। আমার যেমন আগের যে খরগোশটা আমি 7 বছর পালছি, রোবোকপ শেতাজ পালছে আর কি, আমি না। আমার সাথে তো মুভ ইন করছে, তারপর সবাই মিলেই ঢুকছে, বাট ও হচ্ছে, ওর সাথে আমার খুব ভালো অ্যাটাচমেন্ট ছিল। সো ওর সাথে যখন আরেকটা হচ্ছে হারু আর রোবোকপ দুজনে ছিল, সো ওরা যখন মারামারি করতো, মাই ডগ ইজ টু বি লাইক, নো, ইউ গাইজ আর নট ডুইং দ্যাট, নট হিয়ার। ইজ ইট অ্যাভারেজ লাইফ স্প্যান কি 7 বছর এরকম? সর্ট অফ, আই মিন if you take care of the rabbit properly, I think 15 years is fine. এখন কি তাহলে এগুলো তোমার সেকেন্ড ব্যাচ অফ র্যাবিটস? Sort of like a second batch of rabbit. প্রথমে ছিল হচ্ছে বাটারকাপ অ্যান্ড রোবোকপ ছিল, অ্যান্ড রোবোকপ is very incredibly like close to my heart because the way he was, you know, adopted. ওর হচ্ছে শেতাজ তো শ্যামলিতে থাকতো, তখন হচ্ছে শেতাজ হচ্ছে জিম থেকে আসার সময় দেখতেছে যে ওকে মানে ফেলে দিছে আর কি, রাস্তায় পড়েছিল, ওকে কুকুরের কাছে খাইতে দিছিল আর কি। বেসিক্যালি ওর কোমর থেকে নিচ পর্যন্ত পুরোটা প্যারালাইসিস হয়ে গেছিলো। দের ইজ আ ভাইরাস থিং দ্যাট হ্যাপেন্স লাইক টু র্যাবিটস, লাইক যেটার জন্য কোমর থেকে ইয়ে হয়ে যায়। অ্যান্ড সেইখান থেকে ওকে কাগজের ঠোঙার ভিতরে নিয়ে লুকায় ঘরের ভিতরে নিয়ে ঢুকছে যেন আর আম্মু না দেখে। এরপরে তো আর আম্মু দেখছে যে আসলে পুরো র্যাবিট পালতেছে, তারপর দেখি পুরো সুস্থ হয়ে গেছে। এটুক সাইজ ছিল, আই স্টিল রিমেম্বার দিস ইজ দ্য সাইজ, লাইক কানটা ছিল এত বড়। সো ইটস লাইক অলমোস্ট লাইক 70%
ears, মানে body, হ্যাঁ. So that was yeah, and Robocop I think died of age. Pretty sure like 7 বছর পরে he got really weak, activities কমে গেছিল. তারপর পায়ের কাছে দেখলাম ওইদিনকে চেক করানোর সময় ঠিক মারা যাওয়ার আগে উই ডিড আ চেক, পায়ের কাছে দেখি একটা বিশাল বড় আর কি লাইক আ লাম্পের মতো হয়ে গেছে, and he was getting skinny, so I guess it was cancer or something. আমি তো টের পাইনি, but I'm very happy that he had an incredible life, you know. একটা I mean considering like আমরা end of the day it's like we're all gonna die, but it's just we have like are we thankful to our life or not, that's it, আর কিছুই না. আমি মাঝে মধ্যে যখন গভীর রাতে ইনস্টাগ্রাম রিলে র্যান্ডমলি কিছু রিল আছে যে একটা ছোট হোয়াট ইউ সি একটা বড় কুকুর হাতের মধ্যে কামড়াইতেছে ভার্সেস হোয়াট আই সি ওই কুকুরটারই একটা ছোট ভার্সন ধরো খেলতেছে ওর হাত ধরে, এটাই রিল। বা মনে করো হোয়াট এক্স্যাক্ট রিল কনসেপ্ট বলতেছি তোমাকে যে finally I'm happy that I died because and then একটা কুকুর দৌড়ে আসতেছে she is coming from the heaven। এগুলো যখন আমি দেখি and then আমি আমার নিজের বিড়ালের জিনিসপত্র যখন ভাবি তখন যেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমাকে, এটা আমার মনে হয় না যে আমি আবার কখনো এই অ্যাটাচমেন্টের সেকেন্ড ব্যাচ অফ ক্যাটস বা সেকেন্ড ব্যাচ অফ কিছু মনে হয় না আমি নেওয়ার কখনো সাহস পাবো। I mean you can be very sensitive and emotional about it, which is completely understandable. আমিও সেম সেকশনে আছি, বাট সেটা যে জনা ডিফারেন্ট স্কেল, ও আসলে যেটা বিশ্বাস করে যে আসলে ইউনো লাইক সবারই তো লাইফ স্প্যান আছে, সো ইটস জাস্ট ইউ গিভ ইচ আদার কোম্পানি, ও আপনাকে কোম্পানি দিচ্ছেন আপনি ওকে কোম্পানি দিচ্ছেন অ্যান্ড অল দ্যাট, এরকম ইয়েতে থাকে। আর দের ইজ লাইক শিপ রেস্কিউড আ লট অফ অ্যানিমালস অ্যান্ড অল দ্যাট, সো আসলে আমার এখনও মনে আছে ও কাটা বনে বারবার, আমি কাটা বনে ওকে যেতে না করতাম, বিকজ ও ওইখানে যাইতো গিয়ে এতগুলো পাখি নিয়ে আসতো, লাইক 2-3টা পাখি, লাস্ট একজনকে নিয়ে আনছে, ওর নাম দ্য নেম ইজ প্রিটি রেসিস্ট, ইটস আ লাভ বার্ড, ইটস নেম ওয়াজ লাংড়ু, বিকজ ও হচ্ছে ল্যাংড়া আর কি, অ্যান্ড পা হচ্ছে ডিসেবলড পুরোপুরি, অ্যান্ড পা হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে। ওই অবস্থাতে এখন সে ঠিক হয়ে তার জন্য আরেকটা ছোট পাখি নিয়ে আনছিল, ওই আরেকটা পার্টনার লাভ বার্ড নিয়ে আনছিল, ওই লাভ বার্ডের সাথে ওর বন্ডিং হয়েছে, অ্যান্ড শি ইজ লাইক ওল্ডার, মানে ও তো কিন্তু অনেক মানে বয়স্ক, আর লাভ বার্ডটা ইয়াং নতুনটা যে আসছে, সো দে লাইক কমপ্লিটলি লাইক মানে রোমিও জুলিয়েট মোডে চলে গেছে তারা। পরে তাদেরকে পাঠাই দিছি বিকজ দে ইউজ টু মেক সো মাচ সাউন্ড, ওদের আসলে 100 ডেসিবেলের লেভেলের আসলে সাউন্ড ছিল, সো লাইক কিচিমিচি সাউন্ড করতো, ওই রুম থেকে চলে আসতো। লাভ বার্ডস কি অ্যাকচুয়ালি অনেক বেশি রোম্যান্টিক, এই জন্য লাভ বার্ডস বলে? I don't know, maybe, I guess, but they have a different way of মানে আমার কাছে সে তাদের এই জিনিসটা ভালো লাগে আসলে, শি হ্যাজ মানে আমি ওর থ্রু হয়ে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, লাইক র্যাবিটদের সবচেয়ে বড় মানে যেটা বললাম এক্সাম্পল, যেটা হচ্ছে চোখ দিয়ে দেখবে আপনাকে, আর যদি আরও বেশি পছন্দ করে আপনার আশেপাশে এরকম সার্কেল করতে থাকবে, দ্যাটস ইট, এইটাই হচ্ছে ওর এক্সপ্রেশন। কোলে আসবে না, কোলে আসবে যদি আপনি মনে করেন ইয়ে করতে চান, মানে যদি খুব বেশি অ্যাটাচমেন্ট থাকে তখন সে হচ্ছে কোলে চলে আসে, আর মোস্ট অফ দ্য টাইম এটাই করে। পাখিদের ক্ষেত্রে পাখি তো আমরা একটা নির্দিষ্ট টাইম পরে 11টার পরে আমরা ছেড়ে দিই ঘরের ভিতরে ঘুরে বেড়ায় সারাদিন, মানে সার্কেল করে এখানে যায় ওখানে যায়, তারপর হচ্ছে 4:30-5টার দিকে দে গো ব্যাক অটোমেটিক্যালি, ওদের ঘরে চলে যায়। আবার ওদেরটা হচ্ছে দে কাম টু ইয়োর শোল্ডার, চুল আছড়ায় দেবে সুন্দর করে, চুল আছড়ায় দেবে, সে তাদের এতখানি চুল খেয়ে ফেলছে এখানে, আমরা এত ফানি ছিল। ওকে আমরা একটু অন্যান্য কেউ যদি প্রীতম কেউ যদি ঠিক করে, আমি মিউজিক নিয়ে কিছু জানি না, জিরো নলেজ আমার মিউজিক বিষয়ে, লাইক একাডেমিক মিউজিক বিষয়ে আমি খালি শুনছি, লাইক মোস্ট পিপল, বেশিরভাগ মানুষ খালি শুনছে। কেউ যদি ঠিক করে যে সে মিউজিশিয়ান হবে, কিভাবে আসলে একটা মিউজিশিয়ান হয় একদম, কখন সে আসলে ঠিক করে? ধরো আমি চাই আমি প্রীতম হাসানের মতো বা প্রীতম হাসানের থেকেও ভালো একজন মিউজিশিয়ান হব, আমি স্কুলে পড়ি, ফার্স্ট স্টেপ আসলে কি হয় মানুষের, কেউ যদি এরকম হতে চায়? আই থিঙ্ক দ্য ফার্স্ট অ্যান্ড দ্য বেসিক ফান্ডামেন্টাল যেটা লাগবে সেটা হচ্ছে ইউ নিড টু এনজয় ইয়োর জব। ডু ইউ লাইক মেকিং মিউজিক? দ্যাট ইজ দি ফার্স্ট কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক। হাউ ডু আই নো দ্যাট? একটা জিনিস হচ্ছে যে আমরা এটাকে বলি ইটস দ্য ফ্লো স্টেট আসলে, মানে আপনি আই থিঙ্ক ইউ আর অ্যাওয়্যার অ্যাবাউট ইট, ইটস লাইক আমরা যখন কাজ করি আমাদের দিন সময় ক্ষণের কোনো খেয়াল থাকে না, অ্যান্ড ওই ফ্লো স্টেটে আমরা যখন থাকি, মানে আমরা যখন গান একটা বানাই, ফর এক্সাম্পল আমি যে গানটা বানাইছি, গানটার লাইক ইউ লিসেন টু ইট অ্যান্ড ইউর লাইক ও মাই গড ইট সাউন্ড সো গুড অ্যান্ড আই মেড ইট, এই জিনিসটা মানে ইটস নট মানি, ইটস নট অ্যাবাউট
fame, it's not about anything, but do you enjoy it? I think এটা যদি আপনি ফার্স্টে ফিগার আউট করতে পারেন, it's not only about music, I think it's about all the careers that you pursue. You can be whatever you want, but if you enjoy it, money will automatically follow you. You keep on doing it, money will follow you. একটা স্কুলের বাচ্চা কিভাবে বুঝবে যে ও মিউজিক এনজয়, তুমি কিভাবে বুঝছিলা? আমি ইউ সি দিস ইজ দ্য ফানিয়েস্ট পার্ট, আমি কখনো মিউজিক প্রডিউসার হইতে চাই নাই, আমি মিউজিশিয়ান তো দূরের কথা, আমি সিঙ্গারই হইতে চাই নাই। কি হতে চাইছো? হ্যাঁ, আই ওয়ান্ট টু, লাইক সবাই জানে এটা, আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্মি অফিসার, and then but I suck at math, by the way, so it's really bad. Then I joined সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সেখান থেকে লেখাপড়া করতে করতে I was like, আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট ওটা না হইতে পারি, আল হ্যাভ আ ডিগ্রি অ্যান্ড পাশাপাশি কি পড়ছো তুমি? ইংলিশ অনার্স পড়ছি আর কি। সো আল হ্যাভ আ ডিগ্রি, আর পাশাপাশি হয়তো আমি ইয়ে করবো, যেটা হচ্ছে মিউজিক করবো। বাট যেটা হচ্ছে যে ইউনো লাইফ হ্যাজ ইটস ওন প্ল্যান। I started enjoying music, and then I think that's the time I realized আসলে ঢাকা শহরে চাকরি না, ঢাকা শহরে স্কিলের দাম সবচেয়ে বেশি, like skill সেটের দাম সবচেয়ে বেশি। like you know you can make music, or like if I can make really, like আমি যদি টেবিলটা বানাইতে পারি or এই মাইকটা যদি বানাইতে পারি, I think you know you'll never run out of jobs, because compared to like most people যা করে সার্ভিস ওরিয়েন্টেড ম্যানেজারিয়াল রোলস, it is, আপনি যদি কনসিডার করে দেখেন ভাই, বাংলাদেশে কিন্তু আসলে যে বেতন দেওয়া হয় কম্পেয়ার টু দ্য লাইক যে সার্ভিস দিতে হয় আপনার, ইটস নট ওয়ার্থ ইট, বিকজ দে পে ইউ ফর দ্য টাইম। অ্যান্ড টাইম ছাড়াও বাংলাদেশে একটা বাজে প্র্যাকটিস আছে, আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার যে পরিচিত ছোটো ভাই ব্রাদার, তাদের ভিতরে দেখছি না, রাত 9টার পরে, like after job you're not supposed to knock your employees, you know, about job related. It is also illegal in some countries. I think Germany, UK এরকম কোথায় কোথায় জানি 6টার পরে হোয়াটসঅ্যাপে নক করা ইলিগাল। হ্যাঁ, এটা তো আমি যদি, আপনি জাস্ট চিন্তা করেন, বা আমি যদি একটা মানুষের ওই পারসেপশন থেকে চিন্তা করি, আসলে আমার খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি আই এম ভেরি ব্লেসড, আই থিঙ্ক আমরা যারা যারা কাজ করি উই আর ভেরি ব্লেসড। অ্যান্ড সেটা হচ্ছে যে ইউনো, না আছে ঘোরার জায়গা, না আছে কোথাও যাওয়ার, জাস্ট শুক্রবার শনিবার আছে, people knock you after your work hour. You cannot give extra time to your family. But এটাই আর কি, আই থিঙ্ক আমাদের সবার, আমি যেমন আমার ওই যে ছোটো ভাই, ওকে আমি বলছি যে ইউনো ইউ নিড টু মেক এ ক্লিয়ার স্টেটমেন্ট দ্যাট ইউ ক্যান নট নক মি আফটার ওয়ার্ক, শুড নট, বিকজ আমি যেটার জন্য পাচ্ছি, আমি আপনার অফিসে কাজ করতেছি, এরপরে যদি আপনার কিছু লাগে আমি অফিসে এসে করবো, বাসায় এসে করবো না। নক করা আই থিঙ্ক তাও অনেকে তো 9টা পর্যন্তই অফিসে রাখে, তো তোমার নক করা তো সেকেন্ড ওয়ার্স্ট থিং। বাট অনেকে ইভেন প্রমিনেন্ট লাইক ব্যাঙ্কস, আমার সাথে আমার বন্ধু বান্ধবরা যারা ব্যাংকে ঢুকছে, স্পেশালি ছেলেদের সাথে আই থিঙ্ক বেশি হয়। আমি 2-1টা খুব নামি দামি ব্যাংকের সাথে পরিচিত মানুষজন আছে আমার বন্ধু বান্ধব, এবং ধরো 5টায় অফিস শেষ, বাট 9টা পর্যন্ত রেগুলার অফিস করে, এবং কমপ্লেইন করেন আসলে কেউ জিনিসটা, বিকজ আসলে মানে আমার কাছে মনে হয় ইউ হ্যাভ টু লুক এট ইট ইন আ ভেরি, লাইক একটা ম্যাক্রো ভিউ লাগবে অন ইউর ওন লাইফ টু রিয়েলাইজ হোয়াটস রং উইথ দ্য সিস্টেম। যখন বিডি জবস ওদের ডেটা পাবলিশ করে যে প্রতি 5 জন গ্র্যাজুয়েটের 1 জন বেকার, এবং সম্ভবত প্রতি 10 জনের 1 জন লং টার্ম বেকার, এরকম একটা স্ট্যাট, লং টার্ম বেকার। সো 1 বছরের বেশি সময় ধরে সে বিডি জবসের ভিতরের স্ট্যাট, সো বিডি জবস থেকে পায় নাই আর কি, অন্য কোথা থেকে হয়তো পাইছে। এমনিতে মেবি 52 লাখ বেকার প্রতি বছর বের হয়, 52 বা 41 এরকম একটা নাম্বার। ওদের হাতে আসলে লেভারেজটা নাই যে বলবে যে না আমি করলাম না তোর চাকরি, এখন আমি অন্য কিছু করবো। এক্স্যাক্টলি, এটা আসলে ইউনো এটাই। বাট আমার মনে হয় যে আসলে at the same time monetary value to other things are very low, you know, like compared to like YouTube or whatever we get from YouTube. I think you actually know the data and all that, unless you're really that big. Like আমি ইউটিউব থেকে ইনকাম করি মাসে $1,700 আশপাশে, and I think I am one of the highest paid YouTubers in terms of like YouTube AdSense money. And আমার very rarely $2,000 এক মাসে ক্রস করে। It's always hovering around 1500 থেকে 1600 1700 এরকম, and Facebook 100 থেকে 200 এরকম। I mean কিছু করার নেই, I mean এটাই, যেমন আমরা we also get like from streamings we get really low amount of money from streamings. আমি তোমাকে স্ট্রিমের নাম্বারের কথা জিজ্ঞেস করবো, বাট আমাকে আবার ওই আমরা মেইন যে ইয়েটা ছিল যে একজন বাচ্চা, সে ধরো মিউজিক করতে চাই, বাট জিরো নলেজ, শুধু গান শুনছি আর কিছুই জানি না, মিউজিক কিভাবে বানায় জানি না। আমি কি ফার্স্টে যে
ছোটবেলায় আমরা দেখতাম যে একজন আসতো হারমোনিয়ামে সারেগামা পাধানিসা এই টাইপ জিনিসপত্র শিখাতো, ওভাবেই হয়তো মিউজিক আমি বাইরের থেকে আমার যেটা মনে হয় যে একজন যখন মিউজিক শিখে তার একটা মিউজিক টিচার আসে বা সে এক জায়গায় যায় মিউজিক শিখতে, এরপরে তাকে অনেক দিন পর্যন্ত হারমোনিয়াম বাজানো শিখায় এবং তারপরে সম্ভবত সে কোরাসে গান গায়, তারপরে ঠিক কী হয় আমি আসলে জানি না, এই পুরো প্রসেসটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো একজন মিউজিশিয়ান হয় আসলে কীভাবে? আই থিঙ্ক একটা মিউজিশিয়ান হয় হচ্ছে অনেক মানে মাই অ্যান্সার ইজ অনেক স্ট্রাগল থেকে, লাইক স্ট্রাগল ইন টার্মস অফ সোশ্যালি তো আসলে খুব একটা বেশি পজিটিভলি দেখা হয় না। মিউজিক করবা, মিউজিক করে কী হবে তোমার, এটা সবাই জিজ্ঞেস করবে। আই থিঙ্ক দ্য বেসিক ফান্ডামেন্টাল এক নম্বর স্কিল হচ্ছে ইউ নিড টু এনজয় মিউজিক, মেকিং মিউজিক, এটা হচ্ছে নাম্বার ওয়ান। কারণ যখন আপনি নিজেও এনজয় করবেন তখন আপনার কাজ আরও বেশি মজার হবে, আপনি আরও বেশি স্কিল ব্যাপারে ঘাটবেন, কী কী করা যায়, নতুন নতুন জিনিস ট্রাই করবেন। সো দ্যাট উইল মেক ইউ এ স্কিলফুল মিউজিশিয়ান অ্যান্ড দ্যাট উইল ব্রিং অল দ্য পিপল টু ইউ, উইচ ইজ লাইক আচ্ছা গান ভালো হইতেছে, আমার সাথে কাজ করতে চাচ্ছে। অ্যান্ড ফার্স্ট যেটা হইতেছে যে আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু বি এ মিউজিক প্রডিউসার, এখন ইটস প্রিটি ইজি। এখন তো আমি আসলে কিছু বলতে চাই না, বিকজ এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে এআই ইজ অ্যাকচুয়ালি জাস্ট দাঁড়ায় আছে ওই জায়গাতে, আর কিছুই না। সবাইকে বলবো যে মিউজিক বানাচ্ছে, সবাই সুন দিয়ে কাজ করতেছে, অ্যান্ড আই ক্যান অ্যাকচুয়ালি হিয়ার হুজ মেকিং সংস ফ্রম সুনো বাই দ্য ওয়ে, লাইক বোঝা যায়। আমরা তো কাজ করি। সো আমরা যদি বলি আমি কীভাবে করছি, আমি টুকটাক কাজ করতাম, যেটা বললাম, পাশাপাশি এনজয় করতাম। কাজ করা মানে আসলে কি? ধরো লাইক আমি লাইক ফাইজলামি করে রবীন্দ্রসঙ্গীত আর কি, তার গানগুলো টুকটাক রিমিক্স করতাম খুব ফানিভাবে, আমারও পড়ানো জাহাজে একটা বিট দিয়ে, ইউনো, It's like using a software এরকম কিছু? Yeah, FL Studio. It can be whatever DAWs you use, but I think first of all এটা যদি ফিগার আউট করতে পারেন আসলে কেমনে মিউজিক করতে হয়, রেস্ট অফ ইট আস্তে আস্তে একটু একটু করে ফলো করতে হবে, এই আর কি। যখন আমরা মিউজিশিয়ান বলি, এগেন আউটসাইড পার্সপেক্টিভ থেকে আমি যখন মিউজিশিয়ান বলি, আমার মাথায় এমন মানুষ আসে যারা গান গায়, এমন মানুষ আসে যারা গান বানায়, আবার এমন মানুষ আছে আপনার মতো যারা গায়ও বানায়ও। মিউজিশিয়ান মানে কি আসলে সবাই? আই থিঙ্ক মিউজিশিয়ান হচ্ছে একটা, যেটা বললাম, একটা ম্যাক্রো ভিউ। প্রীতম হাসান ইজ এ মিউজিশিয়ান, বাট ইফ ইউ ডাইভ ডিপার, আই এম এ সং রাইটার, সিঙ্গার, অ্যারেঞ্জার, কম্পোজার, অনেক টার্মই দিতে পারবেন। বিকজ যারা হচ্ছে মানে এটা এক একটা টার্ম আছে, আমি টার্মগুলো বুঝাই, তাহলে হচ্ছে বেটার দ্যাট ওয়ে। ওয়ান ইজ ইফ ইউর কম্পোজিং মিউজিক, লাইক ফর এক্সাম্পল আপনি নিজের হাতে ল্যাপটপে বসে মিউজিক কম্পোজ করতেছেন, কেউ নেই আপনার সাথে, সো ইউ আর বেসিক্যালি অ্যারেঞ্জার অ্যান্ড দ্য কম্পোজার। অ্যান্ড হচ্ছে ইফ ইউ আর টিউনিং দ্য হোল সং, মানে হচ্ছে আপনি যদি গানটা টিউনও করতে হবে, বাই দ্য ওয়ে, সফটওয়্যারে বসলেই হবে না, আপনাকে গান টিউনটাও করতে হবে। যে টিউন করবে, সুর করবে, কম্পোজ করবে, সব কিছু বানাবে, সে হচ্ছে অ্যারেঞ্জার, মিউজিক প্রডিউসার। টিউনের ক্রেডিটও তার কাছে যাবে। মোস্ট অফ টিউনার বলা হয় না, বিকজ টিউনের ক্রেডিটটা কম্পোজিশনের আন্ডারেই থাকে। দেন হচ্ছে দের সিঙ্গার্স, দের আর লিরিসিস্ট, আই থিঙ্ক এভরিবডি নোজ অ্যাবাউট ইট। অ্যান্ড মিউজিশিয়ান ইন টার্মস অফ লাইক জেনারেলাইজ কেন, কারণ হচ্ছে যে এখন যদি আমি যেটা বললাম, যদি আমি মাইক্রোতে যাই, তাহলে হচ্ছে সেখানে টার্মসগুলো হচ্ছে কিবোর্ডিস্ট, ইটস নট মিউজিশিয়ানস, কিবোর্ডিস্ট, ভায়োলিন প্লেয়ার অ্যান্ড অল দ্যাট, ইউ কল দোজ নেমস আর কি। এইটা সো জেনারেলি আমরা সবাইকে বলি, ইন্টারন্যাশনালি আমরা সবাইকে বলি যে যত মাইক্রো স্কিলে যত বেশি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ডিসক্লেমার, দিস ইজ হোয়াট আই থিঙ্ক, বাট ফোর্স ইফ পিপল ক্যান, ইফ ইউ ফিল, যদি কারেক্ট করতে পারে আমাকে, উড বি রিয়েলি হেল্পফুল, যদি আমি কোনো ভুলভাল কিছু বলে থাকি। দ্যাটস ইট। জেনারেলি আমরা সবাইকে বলি যে কোনো একটা স্কিলের অনেক ডিপে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনার যতই বেসিক স্কিল হোক, আপনার টাকা আয় করার পোটেনশিয়াল বাড়ে। ফর এক্সাম্পল, ধরো যারা মোটামুটি এক্সেল পারে তারা হয়তো অত টাকা ইনকাম করে না, বাট যে অনেক ভালো এক্সেল পারে, দুনিয়ার টপ 1% অফ এক্সেল, মেবি ইটস আ বেসিক স্কিল, বাট স্টিল হি মেক্স আ লট অফ মানি বিকজ ও অনেক ভালো। ইজ ইট অলসো ট্রু ফর আ পিয়ানিস্ট অর ফর আ, ধরো বাঁশি বাজায় যে, বা যে ড্রামার? এবং তা যদি সত্যি হয়, তাইলে আমি যখন ক্যারিয়ার ডিসাইড করার চেষ্টা করতেছি টু বি ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, এবং আমি যদি অন্য কোনো কিছু নিয়ে না ভেবে এভাবে ভাবি যে কোন সাব ক্যাটাগরিতে ঢুকলে আমার ইনকাম সবচেয়ে বেশি হবে, তাইলে কি আমার ইন্ডিভিজুয়াল টুল বা এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের এক্সপার্ট হওয়ার চেষ্টা করা উচিত, নাকি আমার প্রডিউসার হওয়ার চেষ্টা করা উচিত, বা ধরো টিউনার বা অ্যারেঞ্জার, এই অ্যাঙ্গেলে যাওয়া উচিত? It's a very good question because I don't get to like get these kind of questions now on the here and there. So I think আমার কাছে মনে হয় যদি if you want to like earn a lot of money and all that, have a good living, first thing that you need to do, you need to learn piano.
কিবোর্ডটা যদি শিখে ফেলতে পারেন, বিকজ কিবোর্ডের উপরেই আপনি চাইলে এখন টুকটাক দেয়ার আর সো মেনি ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টস, ইউ ক্যান প্লে গিটার্স, ইউ ক্যান প্লে সাম পিয়ানোস, ইউ ক্যান প্লে সাম ভায়োলিনস, স্ট্রিংস, কিবোর্ড দিয়ে প্লে করে সবাই। সরি তোমাকে মাঝখানে থামালাম, কোন কিবোর্ড would be the best one for a beginner to start with, and কিভাবে শিখলে সবচেয়ে ভালো হয়? I think এখন see there are two type of keyboards. One is MIDI keyboard, one is like আর হচ্ছে normal synthesizers and like keyboard who has যেটার ভিতরে নিজের ভিতরে সাউন্ড আছে ওটার ভিতরে। সো একটা হচ্ছে মিডি কিবোর্ড হচ্ছে বেসিক্যালি ইউ হ্যাভ টু কানেক্টেড টু কম্পিউটার অ্যান্ড ইউ হ্যাভ টু প্লে দ্য কিবোর্ড বিকজ সাউন্ডটা কম্পিউটার থেকে আসবে। আই থিঙ্ক that's a very good beginning point because there are so many cheap MIDI keyboards যেটা হচ্ছে you just hook up with the computer একটা VST দিলেন and it becomes an instrument. It's good for practice, it's good for music arrangement, it does all the work আর কি। আর যদি if you're like learning piano and all that, যদি একটা ওরকম সিনথেসাইজার অথবা ওরকম একটা কিবোর্ড আপনি নেন, তাহলে সেক্ষেত্রে বেস্ট হবে যে আসলে একটা স্টার্ট উইথ দ্য PSR, লাইক আ ট্রেনিং কিবোর্ড কিছু থাকে যেখানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট থাকে, ইউ প্রেস দ্য প্লে বাটন অ্যান্ড ইউ প্লে দ্য কিবোর্ড উইথ ইট। সো যদি সে কিবোর্ডে খুব স্কিলফুল হয়, আই থিঙ্ক 70%, 60%, 65% job is done. Nice. And you just have to know a DAW, and definitely I love FL Studio, but it's a very complicated DAW, honestly speaking. DAW means a digital audio workstation arki. FL Studio is very complicated, but I think I would recommend people to go for Cubase, Logic. আমি বলবো Logic switch করতে because the chip M1 is crazy powerful. So it comes with a lot of মানে কম্প্যাক্টের ভিতরে one of the best আর কি। যদি আমার ম্যাক না থাকে, ম্যাক না থাকলে ডেফিনেটলি গেট সামথিং লাইক আমি বলবো এখন ল্যাপটপগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। ইটস নট যেমন আমি নিজেই এখন অফিসিয়ালি ল্যাপটপে কাজ করি। হ্যাঁ, আই ফিনিশড মালোমা উইথ ল্যাপটপ অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি বিকজ এখন 16 কোরের ল্যাপটপ আমারটা যেটা আছে, ইটস লাইক 16 কোর 32 থ্রেডসের একটা ল্যাপটপ, অ্যান্ড ওইটা দিয়ে আমি করি। বাট এত বেশি লাগবে না, ইউ ক্যান স্টার্ট উইথ 4 কোর্স অথবা 6টা কোর হলেও হবে। আই থিঙ্ক 4টা কোর হলে বেসিক, 8GB র্যাম, 16GB একটু এক্সটেন্ড করে নিতে পারেন। আই থিঙ্ক এরপর আস্তে আস্তে টুকটাক কাজ করলেই হবে। দ্যাটস এ বেসিক স্পেসিফিকেশন। এবং শেখার জন্য কি কোথাও যায় শেখা উচিত বা কেউ এসে শেখানো উচিত নাকি অনলাইন কিভাবে শিক্ষার চেষ্টা করলে ভালো হয়? আমি আসলে চিন্তা করছিলাম শুড আই অ্যাকচুয়ালি স্টার্ট ট্রেনিং সিস্টেম যেখানে আসলে অ্যারেঞ্জ করতে পারি, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট বিকজ স্টুডিও নাই দেখে। আমি এটা কোনো ব্যাপার না, স্টুডিও না, মাই ইস্যুস। বাট আমি বলবো যদি শিখতে হয়, নাম্বার 1 কাজ হইতেছে যে ইফ ইউ লাইক এনি সং, লিসেন টু হোয়াট ইনস্ট্রুমেন্ট, হাউ দ্য ইনস্ট্রুমেন্ট আর বিং প্লেইং, মানে পে ভেরি ক্লোজ অ্যাটেনশন টু দি অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড হচ্ছে এখন যেটা বললাম, এখন যেহেতু AI সফটওয়্যার অনেক বেশি আসছে, ইউ ক্যান টেক দ্যাট সং, রিমুভ দ্য ভোকাল অ্যান্ড লিসেন টু দ্য ইনস্ট্রুমেন্টস, হাউ দে প্লেড, হাউ দ্য বেস ইজ অ্যাকচুয়ালি প্লে, মানে বেসটা কীভাবে ড্রামসের সাথে ড্যান্স করতেছে একসাথে, কীভাবে ওরা, মানে মিউজিক তো কি, মিউজিক বেসিক্যালি হচ্ছে যে একজন এক একটা জিনিস করে একসাথে, যখন এটা হয় তখন ইট সাউন্ডস লাইক মিউজিক। সো ড্রামস হচ্ছে আমাদেরকে রিদম দেয়, বেস হচ্ছে ওই ড্রামকে সাপোর্টটা দেয়, পুরো গানে গ্রুভটাও নিয়ে আসে যদি ড্যান্স সং হয়। আর যদি নর্মাল গান হয় তাহলে হচ্ছে পুরো জিনিসটাকে হোল্ড করা, একটা গানের ভিতরে ডেপথ দেওয়া কিংবা একটা স্মুথ ফিল দেওয়াটার ব্যাপার স্যাপার থাকে। এরপর হচ্ছে যেটা বললাম যে ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট, যদি সে ইউটিউব টুকটাক দেখে ফেলে, I think YouTube দেখলেই হয়ে যাবে, বাট পে ভেরি ক্লোজ অ্যাটেনশন, দ্যাট উড বি। ডু ইউ থিঙ্ক এর মধ্যে জেনেটিক্সের কোনো রোল আছে যে ইটস ইন ইউ, ইটস ইদার ইন ইউ নাইলে তুমি হইতে পারো? বিকজ আমি যখন গান শুনি আমি কখনোই ভাবি না যে কোনটা বেজের মধ্যে কোনটা ড্রামের মধ্যে, আমি জাস্ট গান শুনে এনজয় করি, শেষ। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর জেনেটিক্স, অনেস্টলি স্পিকিং। অ্যান্ড আমি যেটা বিশ্বাস করি, ইটস জাস্ট এ সিস্টেম দ্যাট ইউ আর ব্রট আপ উইথ। ফর এক্সাম্পল, আমার বাসায় ছোটোকাল থেকে গান বাজছে, আমি দ্যাটস ওয়াই বাই ডিফল্ট আমি টিউনে গান গাইতে পারি, আমি মেট্রোনমে গান গাইতে পারি। ইউ গেট দ্যাট সেন্স অটোমেটিক্যালি, জাস্ট লাইক দ্য ওয়ে যখন বাচ্চাকালে ছিলাম, আমাদের কেউ কিন্তু ভাষা শিখাইতে আসে নাই, আমরা নিজে নিজে শিখে গেছি। সো ওই লার্নিং যদি ইফ ইউ ওয়ান্ট লাইক খুব ভালো কিছু করতে চান, তাহলে ডেফিনেটলি এই যেটা বলে জেনেটিক্স নয়, আই ডোন্ট বিলিভ ইন জেনেটিক্স, আই বিলিভ ইটস দ্য সিস্টেম যেটা আসলে বাচ্চাকালে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এবং সেখান থেকে রিসিভিং এন্ড থেকে হইতে এখন এখানে আসছে। সো ইয়া, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ জেনেটিক্স, কমপ্লিট স্কেল। বাচ্চাকালে যদি কেউ না করে এবং বড় হয়ে যায়, তাহলে তার জন্য যত বড় হয় তত কঠিন হইতে থাকে মনে হয়? না, ইট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ প্র্যাকটিস অ্যান্ড ট্রেন ইউর সেলফ।
you can be the best musician, you can beat the best genetics in the world, you can beat the best skilled musician by practicing and honing your skill. আর কিছুই না, simple as that. মনে করো আমি পিয়ানো শেখা শুরু করলাম, মিডি পিয়ানো কিনে টিনে আমি বেসিক আস্তে আস্তে শেখা শুরু করছি এবং মোটামুটি আমি লাইক গান টান বানাচ্ছি, বুঝতেছি। মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য কি নেটওয়ার্কিং, বিকজ কোনো আমার তো মনে হয় এমন কোথাও আছে যেখানে আমি বলবো যে আই অ্যাপ্লাই ফর দিস সং এর জন্য, মিউজিক বানানোর জন্য, ওরকম তোর কোনো অপশনস নাই? আই থিঙ্ক যেটা বললেন ফাইবারে দের আর সাম স্টাফ, যেমন এক্সাম্পল মোরে যাক আমার একটা গান আছে, ওইটাতে দের ইজ দিস ফার্স্ট পার্ট যেখানে একটা মেয়ে ফ্রেঞ্চ শিখাইছিল অ্যান্ড শি ওয়াজ হায়ার্ড ফ্রম ফাইবার। নাইস। সেখান থেকে আমি তাকে হচ্ছে লিরিক দিছি, আর সে শুনছে, সে বলছে আচ্ছা ঠিক আছে আমি একটু কারেক্ট করে দিচ্ছি, এটার উচ্চারণটা এরকম, লাইক প্লিজ বি সে গাইছে, গিয়ে পাঠাইছে। সো ফাইবার ইজ আ ভেরি বেসিক প্লেস, বাট দের আর অলসো নেটওয়ার্কিং টুকটাক লাগে, বিকজ এক নম্বর জিনিস যেটা হচ্ছে যে ইউ নিড টু শো পিপল দ্যাট ইউ হ্যাভ দ্য স্কিল। সো হিয়ার কামস দ্য সোশ্যাল মিডিয়া গেম, where you show যে আসলে আমি একটা গান রিমিক্স করছি। there are some great producers like I think Alvi is one of them, DJ Alvi, তারপর হচ্ছে there is Mark Don. like আমি আসলে ব্যান্ডের ব্যাপারে খুব কম আইডিয়া আমার, বাট Mark Don is, আমার কাছে মনে হয় Mark Don is one of the most skillful music producers of this time. There's Musa, of course. Definitely Musa established, but এছাড়াও যারা যারা underrated আছে টুকটাক, I see them, Navid Parvez, these are the people. ওরা যেটা করে আসলে they show people আসলে what you can do with music and all that, and I love that display আসলে। ওটার জন্যই আসলে people see like আচ্ছা আপনি এটা করতেছেন ভাই, আমাকে তাহলে একটা জিঙ্গেল করে দেন, that's how you start, এভাবেই হয় টুকটাক। so I think social media plays a big role এইখানে। ফার্স্টের দিকে, আচ্ছা আমরা মিউজিক আবার একটু পরে আসবো, আমাকে অন্য একটা জিনিস বলেন। আইসি, আমি দুইটা এক্সাম্পল দিই, তারপরে আমি বলতেছি কাহিনী। আমি এই বছরের শুরুর দিকে 2024, এই ভিডিও সম্ভবত 2025-এ পাবলিশ হবে, সো গত বছরের শুরুর দিকে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, একদম শুরুর দিকে, ডিসেম্বর জানুয়ারি এরকম টাইমে, যে দ্য ফিউচার লুক স্কেরি। আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, ইউ শেয়ারড ইট অ্যাজ ওয়েল, এই জন্য আমি বললাম যে তোমার মনে থাকতেও পারে। অ্যান্ড ভিডিওটা ছিল মেইনলি মানুষ সোশ্যাল মিডিয়ায় যা হয় ওইটাকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে তাদের জীবনের তাদের দিনের বেশিরভাগ সময় ওইটা নিয়ে আলাপ আলোচনা করে। অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেহেতু খুব ভালো কিছু হয় না নর্মালি, এই কারণে তাদের দিনের বেশিরভাগ সময়ের আলাপ আলোচনা কম ভালো জিনিস নিয়ে আসলে হয়, কারণ সোশ্যাল মিডিয়ার এফেক্ট। সো ওইটা একটা ইনসিডেন্ট। আমি কয়েকদিন আগে তোমার আর রাকিনের একটা ভিডিও দেখতেছিলাম, রাকিনের ইউটিউব চ্যানেলে। ওইখানে তুমি এক্সাম্পল দিচ্ছিলা যে অফার টিভি চ্যানেলস অ্যাড, আমার তোমার মনে আছে নাকি, যে তুমি বলতেছিলা মানুষকে কন্টেক্সট দেই যেন তাদের খুঁজে বের করা না লাগে। তুমি বলতেছিলা যে তুমি টিভি দেখতেছিলা, টিভিতে একটা নিউজ হচ্ছিল যেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ মারা গেছে। লাশের ফুটেজে শটে আসার আগে হঠাৎ করে একটা টিভি বা ফ্রিজ এরকম কিছু একটা অ্যাড হঠাৎ করে আসছে, অ্যান্ড দেন ওই অ্যাডটা শেষ হয়েছে, তারপর লাশের ফুটেজ আসে, অ্যান্ড দেন ইউ গাইজ ওয়ার ডিসকাসিং অ্যাবাউট যে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে নাকি, এই বিষয়টা নিয়ে তোমার পুরোপুরি মনে হয় অনেক আগের ভিডিও। হ্যাঁ না না, আই থিঙ্ক এটা এখনো হয়, এখন আই থিঙ্ক এটার প্র্যাকটিস আরো বেশি বেড়ে গেছে, রাইট? I think if I'm not wrong, হ্যাঁ এখন অনেক বেশি এখন টিভি মেইনলি ইউটিউব, টিভি বেসিক্যালি এখন সব ইউটিউব চ্যানেল। হ্যাঁ এটা হয়। I think it's a very sad reality, honestly speaking. যখন একটা জিনিস কি আসলে আমার কাছে মনে হয় now that বাংলাদেশ এখন একটা নতুন চ্যাপ্টারের দিকে যাচ্ছে, I think the first thing we need to look into is our civic sense, honestly speaking. Like আমি বিশ্বাস করি সবসময় যে বাচ্চাকাল থেকেই প্লিজ এটা যদি করতে পারে দ্যাট উড বি অ্যামেজিং। দ্যাট ইজ মানে বাচ্চাদেরকে বেসিক ম্যানারিজমটা শেখানো, কাউকে থ্যাংক ইউ বলা, কেউ যদি বয়স্ক থাকে তাকে হেল্প করা, তাকে হয়তো বা কিছু নিয়ে তাকে তার বাসা পর্যন্ত ড্রপ করে দেওয়া, তারপর হচ্ছে মানুষের সাথে কীভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, কীভাবে টেবিলে খাইতে হয়, তারপর হচ্ছে এটা হচ্ছে বেসিক, আমরা তো টডলার লেভেলে না, বাট আসলে যেটা বললাম যে সিভিক সেন্সও যদি থাকে, আই থিঙ্ক দের ইজ আ ব্রাইট ফিউচার ফর বাংলাদেশ দ্যাটস স্লোলি কামিং ইন, বিকজ অ্যাজ we speak, we see this new this unity and all that. এটার জন্য আসলে যেটা হইতেছে যে আসলে আই থিঙ্ক একসাথে সবার সিভিক সেন্সটা হয়তো রাইজ হইতে পারে, বাট আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক অ্যাবাউট ইট। ডেফিনেটলি সিভিক সেন্স যখন থাকবে না তখন দের উইল বি স্টাফ লাইক দিস অ্যান্ড বিজনেসম্যান উইল ট্রাই টু টেক দ্য লেভারেজ লাইক দিস। দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ব্যাড সিভিক সেন্স ইজ বেসিক্যালি মানে একটা কমন সেন্স অ্যান্ড মোরালিটি পড়ে যাওয়া সব কিছুর।
আচ্ছা, তোমার কি মনে হয়, so আমি যেটা জিজ্ঞেস করতাম সেটা হলো, তোমার কি মনে হয় যে এই সব জিনিস, এই যে সোশ্যাল মিডিয়ার উইয়ার্ডনেস বা নিউজে অদ্ভুত জিনিসপত্র দেখো বা ক্লিক বেট স্টাফ, এগুলা নর্মাল মানুষের থেকে তোমাকে বেশি এফেক্ট করে বিকজ ইউর অ্যান আর্টিস্ট, নাকি নর্মাল মানুষ একইভাবে এফেক্টেড হয়? বিকজ নর্মাল মানুষ এগুলো নিয়ে প্রতিদিন কথাবার্তা বলে না, খুব রেয়ারলি এরকম কোনো আলাপ আলোচনা হয় যে সোশ্যাল মিডিয়া তো খারাপ হয়ে যাচ্ছে বা টিভি তো খারাপ হয়ে যাচ্ছে। এটা তো জেনারেলাইজ একটা কিছু বলে দেওয়া, বাট যেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন আই ইউজ টু গেট রিয়েলি এফেক্টেড বাই দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল দ্যাট, খুবই বেশি হতো। বাট এরপরে আমি অফিসিয়ালি আই স্টার্ট লাইক কাটিং অফ স্লোলি। আই থিঙ্ক ব্যাক ইন 2-3 years ago I started cutting it off, and I have a separate person who maintains all the social media and everything. His name is Fardin. I'm gonna say I ওর নামটা বললাম because he is a YouTuber himself, like চেষ্টা করতেছে ভালো ভালো কন্টেন্ট বানানোর। কিভাবে সাবস্ক্রাইব করবে মানুষ? ফারদিন লিখে সার্চ দিবে ইউটিউবে। Fardin, I think Fardin তো he'll drop a comment the moment this comes out. And he's a very okay, আমি আসলে পাইছিলাম যখন আমরা নাইট অফ প্রীতম করতেছিলাম, হি এডিটেড আ ভিডিও রিয়েলি নাইসলি, কিছু ডিএসএলআর ফুটেজের সাথে খুব সুন্দর করে ভিডিও। লাইক ও মাই গড, ইউর সো ট্যালেন্টেড, তুমি একদিন আসো আমাদের সাথে দেখা করো। দেন আই হায়ার্ড হিম, লাইক লাইক তুমি এক কাজ করো, তুমি আমার সোশ্যাল মিডিয়া সেক্টর দেখো, এখানে আমি দেখবো না আসলে। সো Fardin looks after the social media and everything. I don't go to social media, I just sometimes stay in ইনস্টাগ্রামে, তাও ইনবক্সে থাকি। আর হচ্ছে মেসেঞ্জার তো দেখা হয় না, হোয়াটসঅ্যাপই থাকে, আর কিছুই না, আছে এগুলি। যেই জন্য আচ্ছা আবার আচ্ছা এফেক্টটা ইন টার্মস অফ এফেক্টিভিটি, ইয়েস ইউ ফিল ভেরি মিজারেবল, ইউনো অনেস্টলি স্পিকিং দেয়ার আর টাইমস, ইউনো আমি দিন শেষে আমি একটা মানুষ, আমারও কষ্টের কিছু জায়গা আছে। আমরা আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষের জীবনও কিন্তু সমান না, সবার এক্সপিরিয়েন্স একরকম না, সে কে কোত্থেকে আসে, কীভাবে আসে। বাট ইউনো এটা আসলে নিতে হবে, ইউ হ্যাভ টু এমব্রেস ইট। আমি আবারও বললাম, কারণ হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দ্য সাইড লাইক কামস অন, লাইক যখন আপনি কাজ করবেন, ইউ বিকাম সামওয়ান অর সামবাডি, যত ছোটো বড়ো যেই হোক, ইউল গেট দিস কাইন্ড অফ ব্যাকল্যাশেস অ্যান্ড লাইক হিউমিলিটি, কেউ আবার কেউ অনেক কিছু বলবে, এটা ইটস পার্ট অফ দ্য সিস্টেম অ্যান্ড ইউ হ্যাভ টু এমব্রেস ইট অনেস্টলি। আমাদের জন্য খারাপ লাগে মাঝে মাঝে, বাট slowly you get used to of it. তোমাদের জন্য কি এক্সট্রা খারাপ নাকি কম্পেয়ার্ড টু সামওয়ান লাইক মি? বিকজ না, অনেস্টলি তোমরা ক্রিয়েটিভ জিনিসপত্র বেশি করতেছো। আই থিঙ্ক উই আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্র যদি আমি বলি, আসলে you see this is where you need to understand the basic of যেখানে আসলে মানুষের টেস্ট করতে বলতো। এখন ফর এক্সাম্পল আমি যদি অনেক বেশি প্যাঁচায় একটা গান বানাই, লাইক এক্সাম্পল অনেক লাইক একটা গানের ভিতরে ইচ্ছা করে আচ্ছা মতো কর্ড ভরলাম, লাইক এটাকে কমপ্লিকেটেড বানাইলাম টু মেক ইট লাইক এ ফাইনাল ক্রাফট, ইউনো ইটস লাইক এ সুপার ক্রাফট অফ মাইন্ড। অবভিয়াসলি মানুষজন এটা বুঝবে না, অ্যান্ড দেখে না সে কী বানাইছে এটা। সো এটা স্বাভাবিক, অ্যান্ড এটা তারা কী বানাইছে এটা বলবে, বাট ইফ ইউ গেট ডিমোটিভেটেড বাই দের কী বানাইছে এটা, তাহলে দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লাইক আচ্ছা ঠিক আছে, দে আর নট এক্সপোজ টু দিস কাইন্ড অফ মিউজিক। ফর এক্সাম্পল বাংলাদেশে যদি এখন আমরা জ্যাজ ওয়াজ লাইক একদম গো টু, আমরা কোনো কিছু হলেই জ্যাজ গান শুনতে চাই, ঠান্ডা লাগলে ঠান্ডার দিনেও জ্যাজ গান শুনি, গরমকালেও জ্যাজ গান শুনি, বিয়ে বাড়িতেও জ্যাজ গান শুনি। সো তখন হচ্ছে আমাদের ডিফল্ট সব কিছু আমরা যদি খুব ইজি মনে করেন লাগে উড়াধুরার মতো গান দিই, পিপল আর ক্যান সে হোয়াট ইজ দিস শিট। সো ইটস ভেরি সিম্পল। একটু আগে যে বললাম না যে সিভিক সেন্স ডেভেলপ করার জন্য ধরো বাচ্চাদেরকে শেখালাম, বাট আমাদের সিস্টেমের ধরো কথার কথা আমি এটিএন বাংলার মালিক, কথার কথা, বা ধরো চ্যানেল এর মালিক, আমি এটিএন বাংলা যেহেতু একটু কন্ট্রোভার্সিয়াল মালিক, আমি চ্যানেলের মালিক কথার কথা, বা নিউজ চ্যানেলের মালিক কোনো একটার। এখন এক বাচ্চা খুব ভালো ম্যানার নিয়ে খুব ভালো সিভিক সেন্সে বড় টড়ো হয়ে আমার নিউজ স্টেশনে জয়েন করছে। আমার নিউজ স্টেশনে তো আমি মেইন, আমার নিচে আছে ধরো সি সুইট লেভেলের মানুষজন, তারাও বড় সড়ো, তারাও পুরান সেম ওল্ড সিস্টেমে গত 30 বছর ধরে কাজ করতেছে। এবং আমরা জানি যে আপনি যদি লেবাননের সাপোর্টে যায়, এইভাবে একটু টুইস্ট করে একটা নিউজ পাবলিশ করেন, বা ফিলিস্তিনে হয়তো অনেক খারাপ হচ্ছে, কিন্তু আপনি যদি একটু ঘুরায় বলেন যে হামাস আসলে ফাটায় ফেলতেছে সবকিছু, তাহলে অনেক বেশি ভিউ হবে, অনেক বেশি মানুষ শেয়ার করবে, এবং মানুষ অত ডিটেইলে যাবে না। এখন ধরো 90% মানুষ, ইটস কাইন্ড অফ ক্রেজি হাউ ইউ আর স্পিকিং মাই মাইন্ড নাও, দ্যাটস 90% মানুষ আমার কোম্পানিতে এটাই বিশ্বাস করে, এবং আমরাই টপে। সো এখন সিভিক সেন্স নিয়ে খুব ভালো একজন আসছে, সে কতটুকু পারে, তার কতটুকুই বা পাওয়ার আছে কনভিন্স করে সব উল্টায় ফেলার। এবং সে যদি উল্টায় ফেলেও, তারপরে যখন নর্মাল মানুষের কাছে ওই জিনিসটা ভিডিওটা পাবলিশ হচ্ছে,
তখন যখন সে দেখতেছে যে বাকি 40টা নিউজ চ্যানেল এত কোটি কোটি ভিউ পাচ্ছে, আমি নতুন জয়েন করলাম, আমার ক্যারিয়ারের অ্যাম্বিশন আছে, আমার অনেক কিছু আছে, আমি আমার বসদের এগেনস্টে যায় আমার সিভিক সেন্স দিয়ে একটা খুব মহান জিনিস করলাম, কেউই দেখলো না, কি হইলো তাইলে? আই থিঙ্ক এখানে হচ্ছে যেটা বলা আসলে যে আসলে ইফ ইউ ফিল লাইক যদি দেখেন যে এই ধরনের জিনিস হচ্ছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউনো সে সামথিং যে বস এটা আসলে এটা না করলে হয় না, নর্মালি বলতে পারি আমরা সর্বোচ্চ, কিন্তু আসলে দিন শেষে তো সে আমার বস, বস ইজ অলওয়েজ রাইট। এবং বস ইজ অ্যাকচুয়ালি রাইট, আসলেও হয় না তো কাজ। আমি যদি আমার নিউজ অ্যাজ আ বিজনেস হিসাবে দেখি, আসলেও তো হয় না। আমি যদি ভালো নিউজ পাবলিশ করি, আমি যদি এখন তোমার খুব কন্ট্রোভার্সি, আমি আমার লাইফে যা দেখছি যেটা হচ্ছে যে পিপল উইথ গুড সিভিক সেন্স অ্যান্ড গুড, এটা যদি থাকে ইউল গেট টু আ প্লেস ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউনো হ্যাভ দ্য কন্ট্রোল, বিকজ আই থিঙ্ক ইটস লাইক it's a nature's way to like help you out on your journey, but definitely সে তো হেল্প হবে না যে এন্ট্রি লেভেলে ঢুকবে, you have to tackle this world and keep on fighting for your place, তারপর যখন আপনি ওই জায়গায় যাবেন এরপরে you may say like আচ্ছা what is my code, আমার কোড কি এইটি। আমার মনে হয় আমি একটু বেশি পেসিমিস্টিক, আমার মনে হয় যে হবে না, একমাত্র প্রবাবলি হবে যদি অল্টারনেট মিডিয়া হিসেবে সে নিজেকেই শুরুর থেকে দাঁড় করে। ট্র্যাডিশনাল চ্যানেল আইয়ে ঢুকে চ্যানেল আইকে পরিবর্তন করা বা এটিএনে ঢুকে এটিএনকে যে কাউকে ঢুকে পরিবর্তন করার থেকে শুরুর থেকেই সে যদি অল্টারনেট মিডিয়া শেয়ার তার কয়েক বন্ধু মিলে ধরো ইউটিউবে স্টার্ট, অ্যান্ড প্রবাবলি ইট উইল অলসো ডাই অন ইউটিউব টিভি, এমনি তো কেউ তো দেখতে চায়। I think that has a better potential to be a good thing compared to আমি একটা ট্র্যাডিশনাল মিডিয়া যে ওইটা চেঞ্জ করার সাথে। আমার মনে হয় যে ধরো 5 জন মানুষ যদি এখন চিন্তা করে যে আমরা একটা বাজফিড বানাবো, বাজফিড নিউজ বানাবো ফর বাংলাদেশ, এবং আমরা পুরো জিনিস ইউটিউবে বানাবো, ইউটিউবে পাবলিশ করবো, অথেন্টিক নিউজ হবে, কোনো নিউজ মিডিয়ার সাথে আমরা কানেক্টেড, স্টুডিও লাগলে কোনো নিউজ, আই থিঙ্ক ওইটার ভালো করার চান্স অনেক বেশি রাদার দ্যান একটা এক্সিস্টিং মিডিয়া যা এখন ওটাকে চেঞ্জ করার, ওটা আমার মনে হয় না পসিবল। ফর শিওর এটা তো ডেফিনেটলি ইফ ইউ লাইক মানে নিজের রাস্তা যদি নিজে চুজ করেন, দ্যাটস লাইক আমি সবসময় মানুষকে বলি যে ভাই মানে এটা করার দরকার নেই, ইউ চুজ ইউর ওন প্যাথ, you learn on the way, mistakes হবে, you learn from that, you get better, you get stronger, you get faster every single time things happen, and be thankful about the negative things that happen, and like stumble korlo, be thankful about it because you learned something. In terms of going somewhere and trying to change that optimism, it doesn't work like that, because din sheshe I think it's all about the views and all that. People will change the title, people will do that just for views. For example, there are like apni jodi dekhen kichu channel ase, they use very ridiculous headlines, and I think it's very disrespectful for the artist. It brings the whole industry down. যেটা হচ্ছে যে আমরা বলা যে ও অমুকের ওইটা হইছে, অমুক করে গেলেন এমুক, হ্যাঁ এগুলি যখন বলে তখন হচ্ছে ইউর অ্যাকচুয়ালি প্রভোকিং দ্য অডিয়েন্স টু স্পিক, আসলে এইভাবে কথা বলো, কমেন্ট করো এখানে, এরকম করে যেন তুই কথা বলতে পারিস। তো যেটা বললাম এটা আমি প্যাসিমিস্টিক আমি আছি, বাট আমি অলসো বিশ্বাস করি দে শুড বি, আই থিঙ্ক আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান যেটা জিনিস করা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনেটের সাইবার সিকিউরিটিটা মেনটেন করা। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ হবে, যে আসলে মেয়েদেরকে কীভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, কিংবা কেউ যদি কোনো মেয়ে যদি হ্যারাসড হয় অনলাইনে, হাউ ক্যান উই take actions and make an example so people don't make the same mistake, and এগুলোই আর কি। আচ্ছা, আমরা সহজ কোনো বিষয় আলাপ করি। যখন মার্কেটিং, আমরা একটু মার্কেটিং এর আলাপ করি। যখন আপনাকে কেউ একজন বলে যে একটা মিউজিক বানাইতে, ধরেন আমি একটা ব্র্যান্ড, আমি বড় একটা ব্র্যান্ড, আমি আসলাম যে প্রীতম হাসানকে দিয়ে আমি জিঙ্গল বানাবো বা ইন্টারনেটের জন্য কিছু একটা বানাবো, যখন আপনাকে ব্রিফ দেয়, ব্রিফের মধ্যে আসলে কি থাকে, ব্রিফটা কীরকম হয়, যদি কোনো একটা এক্সাম্পল দিয়ে বলতে পারো, র্যান্ডমলি বলতে পারো, যে ইন দ্য সেন্স যে মেইনলি আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটা হলো একটা গানের ব্রিফ দিয়ে ওই গানটা কোন অডিয়েন্স শুনবে, বা আপনি যখন গান বানাচ্ছেন তখন গানটাকে এমনভাবে বানানো সম্ভব যে এই স্পেসিফিক অডিয়েন্সকে, আমি ধরেন আমি একটা খুব পশ লাক্সারি ব্র্যান্ড বানাইতে চাই, সো আমি খুব পশ একটা ক্লোদিং লাইন বানাইতে চাই, ফার্নিচার লাইন বানাইতে চাই, এখন আমি টিভিসি বানাবো, আমার মিউজিক দরকার, আমি চাই না আমার গান সবাই শুনুক, আমি চাই আমার গান এমন মানুষ শুনুক যারা আমার পোটেনশিয়াল কাস্টমার হইতে পারে। গানকে কি এমনভাবে ডিজাইন করা সম্ভব যেন ওইটা মার্কেটের একটা স্পেসিফিক সেগমেন্টেশনকে টার্গেট করে? Yeah, of course, it's like it's very I think it's very much doable.
honestly speaking, for example, we do have catalog of audience like A plus, A, B, C, D, এরকম আমরা ক্যাটালগ করে রাখি। ক্যাটালগের মানে কি? A plus audience A কারা? plus মানে হচ্ছে like a, আমি honestly speaking I believe A plus is a very super niche audience একদম। আমি honestly যেটা বলতে পারি আসলে লাইক বাংলাদেশে যদি আমি বলি জ্যাজ সেক্টর, যেহেতু we talked about jazz, জ্যাজ কিন্তু বাংলাদেশ একটা A plus সেগমেন্টের একটা we মানে আমরা ওটাকে High buying power. highest buying power, and also at the same time they have the high taste for music. সো এখন এক্সাম্পল যে হচ্ছে জ্যাজ মিউজিক শোনে, সে তার বাচ্চাকাল থেকে অনেক রিচ মিউজিক থেকে সে শুনে শুনে বড় হয়েছে। এর মানে হচ্ছে তার বাচ্চাকাল থেকে হি অর শি ওয়াজ প্রিভিলেজড। সো ওইভাবে আমরা মানে অডিয়েন্স যখন আসে আমার কাছে, যখন আসে লাইক কোনো ব্র্যান্ড যখন কাজ নিয়ে আসে, তখন তারা বলে যে আসলে ভাই আমরা এই অডিয়েন্সকে টার্গেট করতে চাই। এখানে এক্সেপশন আমার মনে হয় গ্রামীণ ফোন একমাত্র, কারণ গ্রামীণ ফোনের সাথে আমি 2টা কাজ করছি। অ্যান্ড দে অলওয়েজ টেল ইউ লাইক ভাইয়া যেটা আপনার বেসিক গাট ফিলিংয়ের সাথে যায়, ইউ ফিল যেটা মনে হয় আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, ইউ ডু দ্যাট। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন বিকজ এখানে দের আর টাইম লাইক আই ক্যান অলসো গিভ ইউ সাম ক্যাটালগ। লাইক আমি অনেস্টলি যদি বলি, স্বর্গহারা লাইক আমার যে পুরো অ্যালবামটা ছিল, ওই অ্যালবামটা ইট সার্ভস দি A plus, A, B, ম্যাক্সিমাম C। কত পর্যন্ত যায় এটা? বেশি যাবে না ভাই, এটা আসলে আমার মনে হয় আই থিঙ্ক C পর্যন্ত বলাটাও বেশি হয়ে যায়। A plus, A and B, দ্যাটস গুড। সো ধরেন কথার কথা হাইপোথেটিক্যালি আরেকটা এক্সাম্পল ধরেন ফাঁড়িঘর পাশে, আমরা জানি যে গুলশান ফাঁড়িঘরে যারা একটা স্পেসিফিক টাইপের মানুষই আসলে আমাদের মাথায় আসে যখন আমরা ভাবি যে 1500 টাকা পার নাইট ভাড়া দিয়ে কে কুকুর রাখবে, একটা স্পেসিফিক সবাই আসে না মাথায়, সবাই রাখবে না। সেম 900 টাকা না 1000 টাকা ভাড়া দিয়ে বিড়াল রাখবে, সবাই রাখবে না। সো ইজ ইট আ গুড মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমি এইভাবে ভাবি যে আমি এমনই একটা মিউজিক বানাইতে চাই যেটা আসলে শুধু উনাদের কাছেই যাবে, বাকি সবার কাছে যাবে না? আই মিন ইউ ক্যান, দিস ইজ ওয়ার আই থিঙ্ক এখানে হচ্ছে মিউজিক প্রডিউসারের সবচেয়ে বড় গেমটা দিতে হবে। সেখানে হচ্ছে এই মিরাকেলটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিরিক্স সেইং, হোয়াট ইজ দ্য মিউজিক ইজ সেইং, what is the singer, how is the singer singing, আমরা কি রিপিট করতেছি নাকি ইনাফ টু কিপ ইট ইন দেয়ার হেড। দিস ইজ দ্য, এখানে হচ্ছে ওই জায়গাতেই হচ্ছে মিউজিক কম্পোজারের মিরাকেলটা দিতে হবে যে আসলে ওকে ঠিক আছে আমি কি করব, আমি হচ্ছে একটা 30 সেকেন্ডের জিঙ্গল বানাবো। তার মানে হচ্ছে যে ইটস আ ভেরি শর্ট ফর্ম অফ অডিও কন্টেন্ট, দ্যাট মিনস আই হ্যাভ টু রিপিট দ্য সেম ওয়ার্ডস অর রিপিট দ্য সেম টিউন সো ইট হিটস দ্যাট expectation and demand section in the brain. I think যেটা হচ্ছে যে you're expecting that chorus to come again, like আপনার definitely গানের একটা favorite part থাকে, you want to listen to that part, so it's basically গানটা ডিজাইন করা হয় ওইভাবে। সো কাজ ওয়াইজ, অডিয়েন্স ওয়াইজ, you can always categorize that thing, and I think এটা হচ্ছে যে with experience, with time, slowly you understand, but you need to observe a lot. But আমি যেটা বলি যে আসলে there are two ways to put it out. One is either you're an artist or you're an entertainer. বলছি আর কি, this is where it gets twisted. Either you're artist or you're an entertainer. So artist creates the art and honestly speaking he cares very less about the audience. The entertainer creates an art and expects audience to be entertained with that stuff. So আমি যেটা বলি যে it's like same, just like the way art is in the Goldilocks zone, you have to hit that golden spot where you're serving art at the same time you're serving the mass. These are the stuff that I think আমি আমার ইচ্ছা আছে in future maybe একটা কোর্স করানো অথবা কিছু একটা করা যেখানে আসলে দ্য মিউজিশিয়ানস, বিকজ আমি যদি ব্যক্তিগতভাবে বলি টাকা সবারই লাগে, এটা টাকা কার না লাগে, আপনি যদি টাকা না থাকে আপনি কোথা থেকে মিউজিক করবেন, তাই না? মাহমুদুল্লাহ রিয়াদের ক্রিকেট নিয়ে অনলাইনে কোর্স আছে যেখানে আপনি কখনো ব্যাট মানে নিজের ঘরে ব্যাট ধরবেন এবং অনলাইনে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে আপনি নিজের রুমে প্র্যাকটিস করে। আই মিন যেটা হইতেছে যে মিউজিশিয়ানদের একটা জিনিস যেটা হইতেছে যে definitely if you want to be an artist, you're not expecting audience like অত বেশি ম্যাস অডিয়েন্স আপনি এক্সপেক্ট করতেছেন না, বাট ইউর এক্সপেক্টিং দি অডিয়েন্স যেটা আছে তারা আপনাকে ভালোবেসে আপনার কাছে আসবে এবং আপনার জন্য 5,000 টাকা হোক 10,000 টাকা হোক সেই টিকিটটা কেটে সে আসবে। ইটস আ ভেরি স্মল বাট ভেরি ডেন্স, মানে আসে না যে হেভি, যেটা বলে যে হেভি ফ্যান আর কি। And when you're serving for the mass, you understand that they're buying power and all that. You design the thing on that way.
অ্যান্ড এই যেটা আমি বললাম যে আসলে এভরি টাইম the songs that I've created, like, and also এখানে আরও বেশ কিছু ফ্যাক্টর আছে, বেসিক্যালি টার্গেটিং দ্য ভ্যাকিউম. I call it the vacuum because এখানে হচ্ছে যে you have to look at the entire market and see what kind of sounds are missing. যেমন আমি যখন আসো মামায় করছি তখন no one was making বাউল fusion songs. The one person that did it was actually হাবিব ভাই, and then এরপরে হচ্ছে ফুয়াদ ভাই করছে. And also অর্ণব ভাই তো ফাটাফাটি করছে, পাশাপাশি হচ্ছে, অ্যান্ড পপ ওয়াইজ আমি যদি বলি হাবিব ভাই, ফুয়াদ ভাই, these are our benchmark. So you have to ask yourself this question, ঠিক আছে হাবিব ভাই ওইটা করছে, ফুয়াদ ভাই এটা করছে, but what am I bringing on the table? For me, that was, I have to bring the artist himself. Like আমি চাই যে গানটা বানাইছে যে ফোক আর্টিস্ট, তাকে আমি কিভাবে একটা ওয়ার্ল্ড ওয়াইড স্টেজে এমন একটা গান দিতে পারি যেখানে সে একটা নিউ ইয়র্কার, যদি নিউ ইয়র্কের নর্মাল টিপিক্যাল ককেশিয়ান পার্সন যদি সে শুনতে চায়, হাউ ক্যান হি রিলেট হিমসেলফ টু দ্যাট বাউল, জাস্ট লাইক দ্য ওয়ে পাঞ্জাবি সংস এর সাথে কীভাবে ট্র্যাপের মিক্স করে হিপ হপ পাঞ্জাবি গান বানায়, বিকজ ইটস আ হাইব্রিড অফ টু কালচার্স. সো ইউ হ্যাভ টু ডিজাইন অন দ্যাট ওয়ে, যেখানে আমার কথা ছিল যে আসলে আমি কীভাবে একটা বাউলকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবো. দ্যাটস হাউ আই স্টার্টেড the work named Asho Mama Hai. That was my first project. Then I went to Local Bass. Then হচ্ছে আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে, we are looking for I think বিয়ে বাড়ির গান মনে ছিল না তখন. I was like, we have to target weddings and all that, because বাংলাদেশের অনেক ধরনের গান আছে, ধামাইল টামাইল, I think মুজার যে আইলারে নয়া দামান যেটা ছিল, it's one of the biggest wedding blast song. ওইটা হচ্ছে ধামাইল গান. সো এরকম there are so many segments যেগুলো আসলে you have to specifically target what's not happening and do that. That's how you, that's a basic code আর কি. And at the same time you hit that Goldilocks zone যেখানে it serves art at the same time it's serving the mass audience. Nice. I think হাবিব ভাইও যদি বলি, হাবিব ভাই was I don't know was intentional or was it unintentional, he was applying the same theory for Maya, and because it's modern music meets বাংলাদেশের ফোক. আমি কখনো ভাবতাম না যে ওইভাবে ডেলিবারেটলি রিসার্চ করে যে এই বিষয়ে, যেভাবে ধরো মানুষ বিজনেস করে, যে এইভাবে রিসার্চ করে এইখানে ভ্যাকিউম আছে, একটা ওয়েডিং নিয়ে গান নাই, এখন আমি এই কারণে একটা ওয়েডিং নিয়ে গান বানাবো. আমি সবসময় ভাবতাম যে মিউজিশিয়ান হঠাৎ করে একটা গানের ভাইব আসছে, সে গান বানাচ্ছে, তারপর পাবলিশ করতেছে. I don't know, because আমি জানি না বাকি মিউজিশিয়ানদের ব্যাপারে, but I work on that way because আমি বিশ্বাস করি যে আসলে you have to strategize everything. Once you strategize, it's you cannot rely on luck, and it doesn't work that way, because as days will go by there will be more musicians coming in. আমার থেকে আরো বেটার 10 গুণ বেটার গুণ অলরেডি মিউজিক প্রডিউসার ঢাকায় আছে যারা কাজ করতেছে, they're rising up slowly and I'm very happy about it. So you have to constantly keep on checking what is the next target you need to hit. For example, আমরা যখন আমি আপনাকে জাস্ট একটা লাইনে বলে দিই, ফার্স্ট ইয়ার ছিল আসো মামা, লোকাল বাস, ফোক সেগমেন্ট ডান. দেন উই ওয়েন্ট ফর গার্লফ্রেন্ডের বিয়া বেঞ্চা, ওয়েডিং সেকশন, ফার্স্ট শট ডান. দেন উই ওয়েন্ট টু মডার্ন পপ উইচ ইজ জাদুঘর অ্যান্ড আমি আমার মতো, এই গানগুলো আমি করছি, রাজকুমার, এগুলো করছি, দোজ সার্ভ দি মডার্ন অডিয়েন্স. দেন হচ্ছে আমরা উই ইভেন টার্গেট, আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে লেটস টার্গেট more to the pop audience. So we did Coca, and Nuhash was like super, Nuhash and I, we both made Coca, and it's a crazy experience. And Nuhash our best part he tries to cater that A+ audience, and I was like, nah, let's bring it down. Beshi hoye jacche. But yeah, we both, this is that, যেখানে আসলে আমরা আসলে এরপরে যদি আপনি দেখেন after that আমরা ভেঙে পড়ো না, which is like it's a song related to somebody's loss, but that was not, Bhenge Porona is the only song that was not engineered. That came as a gift to me. But Ami Bolbo, the gift is not the right word, it was the situation, because I got so emotional for Shifa's loss. Sure, I was really sad. It hit me really bad because I was going through such a bad time, and then I heard the news of Shifa passing away, because এই মেয়েটা আসলে আমার গান আমাকে আমি সৌরভ হচ্ছে পরিচিত, সৌরভ হচ্ছে এই যে দেখা প্রীতম ভাই, যে সে আসো মামা শোনাবে, এটা শিফা আসো মামা শোনাতো, আসো মামা. একটা বাচ্চা যখন মন থেকে গান গায়, ওদের হার্টটা তো খুব পিওর থাকে. সো দ্যাট, I think the feeling of the song came from that space. Like আমার editor, I was trying to hold myself very strongly,
বাট আমার এডিটর যারা ছিল দে অল ওয়ার লাইক খুব কান্নাকাটি করতেছিল অ্যাজ ওয়ে ওয়ার এডিটিং দ্য সং। ইট ওয়াজ রিয়েলি ইমোশনাল, লাইক একটা হেভি টাইম দিয়ে গেছি। দেন এটা গেল আমাদের হচ্ছে দিস ওয়াজ আউট অফ অল দ্য সং দিস ইজ দ্য অনলি সং আই উড সে দিস লাইক কেম ইন অ্যাজ আ গিফট, or I think it came from the higher, I don't know, this higher power. That's it. I think I said gift is not the right word. I would like to take my word back. It's like এটাই। আর এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আরো অন্যান্য অডিয়েন্স লাইক কিভাবে আমরা পপ সিন্থ ওয়েভ, বিকজ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ক্যাচিং আপ টু Dua Lipa and Weeknd, we had to do our own thing from our side. I think there are some bands who did some synthwave songs. I did Morejak. আমরা টুকটাক টাচ করছি, বাট আই থিঙ্ক ইটস স্টিল আ নিশ। আস্তে আস্তে এখন একটু মেইন স্ট্রিম হচ্ছে আস্তে আস্তে। সো এই নাইস। সো ইউ হ্যাড আ সাকসেসফুল কনসার্ট এক দেড় বছর আগে। আমাকে একটু কনসার্টের ইকোনমিক্সটা বুঝান, কিভাবে ঠিক করেন একটা কনসার্ট করব, যখন ঠিক করেন তখন টাকার প্ল্যানিংটা কিভাবে হয়? এরকম কি ঠিক করা হয় যে এই কনসার্ট থেকে এত টাকা প্ল্যান করছি ওঠানোর জন্য, এই কারণেই আমরা এত টাকা ইনভেস্ট করবো? বিকজ ইনভেস্ট তো প্রবাবলি আগে করতেছেন, তাই না? আমি আমাদের কনসার্টের বেস্ট জিনিসটা যেটা, আর কি আপনি জানতে চাচ্ছিলেন? কিভাবে কনসার্টের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা হয় শুরুতে, এবং ওইটার বেসিসে কিভাবে ঠিক করা হয় যে আপনার আগে কারা পারফর্ম করবে, আপনার পরে কারা পারফর্ম করবে, পুরো একটা কনসার্ট অর্গানাইজ করতে কত টাকা লাগে, আপনি যেরকম করছেন ওরকম, অ্যান্ড ওই কনসার্ট থেকে তারপরে কত টাকা ইনকাম হয়, এবং মাঝখানে মার্কেটিংটা কিভাবে হয়? আই থিঙ্ক এখানে সবচেয়ে বড় চিন্তাটা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট লাইক আমি যে পরিমাণ গান করছি, লাইক আমি আমার জীবন থেকে যদি বলি, আমি মানে নাইট অফ প্রীতম থেকে আমি আমার টিম we didn't earn a single penny. Phoenix Communication. It was it was actually from my side, it was an investment. And I think we lost somewhere around 5 to 8 lakh টাকার মতো। 8 লাখ টাকা লস হয়েছে কনসার্ট করে আমার বাট it's worth it, honestly speaking, because আমি আমার জীবনে সবসময় চাইছি একটা কনসার্ট এরকম করতে যেখানে আমার গানগুলা আমার অরিজিনাল আর্টিস্ট এসে গান গাবে, and I always wanted to do that. But as you know, like এখন যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে আপনি দেখেন, ইফ ইউ ডু আ ভেরি নাইস সাকসেসফুল কনসার্ট অন ইউর ওন, পিপল উইল টেক ইউ ফর কনসার্টস। সো ফর দ্যাট আই থিঙ্ক আস্তে আস্তে ইউ রিকভার দ্য মানি ফ্রম আদার সাইড, বাট ইউ ইনভেস্টেড অন ইউর সেলফ। সো অলমোস্ট লাইক প্যাসিভ জার্নালের একটা ফেসবুকে অ্যাড দিলেন, ইউ গেট দ্যাট থ্রু দি সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্যাট। সো আই লুক এট ইট ইন দ্যাট ওয়ে, বাট নেক্সট টাইম আই থিঙ্ক নেক্সট ইয়ার আই ওয়ান্ট টু ডু ইট ইন আ লার্জ গ্র্যান্ডার ওয়ে, যেখানে আসলে আমরা একটা পুরো স্টেডিয়াম ফিল আপ করে নিতে চাই। এই কনসার্টে কতজন এসেছিলেন? We had around 4,500 মতো মানুষ। অনেক মানুষ। লস হয় কিভাবে এর থেকে? মানে 4,500 because the ticket price was very low. How much was it? আমরা স্টুডেন্টদের জন্য 700 দিয়েছিলাম। আমরা যেটা দেখতেছিলাম, ফার্স্ট অফ অল আমরা ফ্রন্ট লাইনের জন্য খুব ভালো মতো একটা প্রোটেকশন সিস্টেম রেডি করছি যেন আসলে কেউ ব্রিচ না করতে পারে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যেটা করছি যে টু মেক শিওর, লাইক বিকজ দেয়ার আর সো মেনি স্টুডেন্টস হু ওয়ান্ট টু কাম টু দ্য কনসার্ট, my team was like, my team reached me out, like বলতেছে যে ভাই আমরা ফিল আপ হয়ে যাচ্ছে, বাট একটু যদি দেখেন স্টুডেন্টদের যদি কিছু যদি করা যায়, কোনো সমস্যা নেই, লেটস ডু দিস। কত টাকা লস হবে? আমি বললাম একটা অ্যাসেসমেন্ট দাও। আমাকে অ্যাসেসমেন্ট দিলাম, লাইক ঠিক আছে, লেটস লুজ দিস মানি, কোনো সমস্যা নেই, উই গিভ দেম আ গুড শো, লেট দেম কাম ইন। সো 4,000 মানুষ 700 দিলে 28 লাখ, 4 7 28, কেউ একজন গুণ দিও। 4,000 মানুষ না, আমরা আই থিঙ্ক সামওয়্যার অ্যারাউন্ড 2,000 না 1,500 মানুষ মনে হয়, 1,500 স্টুডেন্ট ছিল আর কি। রেভিনিউ 15 লাখ 20 লাখ কত হয়, কত অ্যাকচুয়ালি 15-20 লাখ, 10-15,000 রেভিনিউ, বাট খরচ হয়েছে এর থেকে আরো 17 লাখ খরচ হয়েছে। ইয়েস, আরো বেশি, বিকজ এখানে হচ্ছে আমাদের বিআইসিসির একটা ভাড়া আছে, অ্যান্ড দে ওয়ার ভেরি কাইন্ড এনাফ টু আস, লাইক অনেস্টলি স্পিকিং আমাদের সাথে লাইক তারা আমাদের, কারণ তারা রেটটা বাড়ানোর আগে লাস্ট শো ছিল এটা। আচ্ছা, সো ওইটা ছিল, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দি অডিয়েন্স বিকজ দে ওয়ার সো নাইস অ্যান্ড সোবার। ওরা কোনো ভাঙচুর, কোনো গ্যাঞ্জাম কিছু করে নাই। দেন হচ্ছে দ্য ফ্রন্ট রো ওয়াজ প্রিটি ওয়েল অর্গানাইজড, অ্যান্ড যেটা হইতেছে যে আই ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট লাইক সেকশন যেখানে আর আর্টিস্টদের পেমেন্ট যেটা দিছি আমি আমার নিজের পকেট থেকে দিছি, অ্যান্ড আই মেড শিওর লাইক দে হ্যাভ আ প্রপার গ্রিন রুম, এইটা তাদের ট্রান্সপোর্টেশন সব কিছু যেন ঠিকঠাক হয়। এর আগে আরও 5টা প্র্যাকটিস, গানের ট্র্যাকগুলোর জন্য আলাদাভাবে বসা, গানগুলোকে ডিফারেন্ট করা, এক্সটেন্ড করা। এখানে আবার অনেক আর্টিস্ট আমার থেকে রেমুনারেশন নেই, ইটস ক্রেজি, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট ইট।
বাট মোটামুটি মানে লসটা হয় কোন জায়গায়? লসটা হইতেছে যে আসলে এই মার্কেটিং, প্রমোশন অ্যান্ড আই থিঙ্ক আশিক ক্যান টেল ইউ ভেরি ডিটেল অ্যাবাউট ইট। ইটস লাইক আই থিঙ্ক হলটার জন্য আসলে আমাদের একটা বিশাল বড় অ্যামাউন্ট চলে যায় আর কি। হলটা, সাউন্ড, এলইডি, দোজ থিংস কস্ট আ লট, এইটাই আর কি। যদি আমরা কনসার্টকে প্রফিটেবল, যদি আপনি কনসার্টকে প্রফিটেবল করতে চান, তাহলে বেস্ট উপায় কি হবে পরেরটার জন্য, যেহেতু পরেরটার গ্র্যান্ড প্ল্যান করছে? ওয়েল ডান। খুব কম কনসার্টস আমি বাইরে থেকে নিউজ থেকে যা দেখি এটা, সো খুব কম কনসার্টই আমি দেখছি রিসেন্ট 2 বছরে যেগুলো ঝামেলা ছাড়া শেষ হয়েছে কোনো ধরনের। মাইন ওয়াজ ভেরি লাকি, আমারটা এক্স্যাক্টলি, ভেরি ওয়েল ডান, যে কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং গুড ভাইব দিয়ে শেষ হয়েছে পুরো জিনিস। বেশিরভাগ কনসার্টে আমি দেখি কোনো না কোনো ধরনের ঝামেলা হয়, গেট ভাঙা, ঢোকা, কারেন্ট যাওয়া, আমি এই সেই। কনসার্ট শেষ করো এত ফানি ছিল বিকজ আই গট সো মেনি রিলস ওয়্যার লাইক যারা 700 টাকার স্টুডেন্ট কনসার্ট দিয়ে ঢুকছিল, লাইক আমাদের শোটা একটা মিস্টেক ছিল যে আমরা শোটা এত সুন্দর বড় করে কথা বলছি অ্যান্ড অল দ্যাট, মানে শেষ করতে করতে সময় লেগে গেছে বেশি। বাসায় গেছে বাসায় দেখি রিল দিতেছে, মা হচ্ছে জাটা নিয়ে বসে আসছে, চলে আসছে কনসার্ট, হাসতে হাসতে শেষ। আমরা যদি একটা ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল কনসার্ট করতে চাই, তাহলে বেস্ট স্ট্র্যাটেজি কি আরও বড় ভেন্যু নিয়ে আরও বেশি মানুষকে সেম টিকেটেই আনা, নাকি টিকেটের দাম বাড়ানো? এইখানে আসলে মনে হয় যে দিস ইজ ওয়ার ইউ হ্যাভ টু ডু দ্যাট ব্যালেন্স, যেটা হচ্ছে যে আপনার খরচ কত পড়তেছে অ্যান্ড আপনি টিকিটের প্রাইস কত রাখতেছেন, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স কত বেশি আসতেছে। যদি কম স্পেস হয় তখন টিকিটের প্রাইস অনেক বেশি স্পাইক করে, বিকজ ইউজুয়ালি দ্যাট ডাজ নট কভার অল দ্য কস্ট ফর দ্য ইকুইপমেন্টস অ্যান্ড দ্য হল অ্যান্ড দ্য ভেনিউ। আর হচ্ছে যদি আমরা মানে যেমন আই এম এক্সপেক্টিং টু লুজ মোর মানি অ্যাট নেক্সট ইয়েতে আর্মি স্টেডিয়ামে, অথবা যদি আমি বড় কোনো স্টেডিয়ামে করতে পারি, আই এম এক্সপেক্টিং টু লুজ মোর মানি দেয়ার, বাট আই এম ফাইন উইথ ইট। এগেইন উড দ্যাট বি অ্যান ইনভেস্টমেন্ট, যাতে অন্য মানুষ ডাকে, ওখান থেকে ইনকাম হয়? ইটস নট ইনভেস্টমেন্ট, ইটস লাইক আমার কাছে মনে হয় যে it's a moment I want to have with my audience, like it's like it's not, আমরা তো মোস্ট অফ দ্য টাইম শো করি যখন আমরা যেটা করি যে হচ্ছে আমি আসি, সাথে আরও মানুষ আছে, আমি আসি হচ্ছে কোনো কর্পোরেটের শো, আমি আসি জাস্ট অ্যাজ আ মানে দে হায়ার্ড মি ফর দ্যাট, বাট তখন আসলে এনার্জি কমপ্লিটলি চেঞ্জেস। আই থিঙ্ক নাইট অফ প্রীতমে there was this weird moment that I was not getting tired at all. Like I was singing constantly back to back for like 2 hour to 2.5 hour to 3 hour টানা আমরা শো করছি। অ্যান্ড মাঝখানে there were so many artists, like সানি ভাই ছিল, সানি ভাই গাইছে। সো এই এনার্জিটা না আসলে এটা আপনি, ইটস নট নো দ্যাট হ্যাপিনেস, it's like almost like you're taking a vacation. It gives you that boost. It's like, nah, they're there, I'm gonna make more songs for them. That's it. যখন আপনাকে কেউ কোনো একটা কনসার্টে পারফর্ম করতে ডাকে, অথবা কোনো একটা কর্পোরেট ইভেন্টে যদি আপনি গেতে যান, মোবাইল লঞ্চ হচ্ছে কথার কথা, কীরকম আসলে টাকা দেয়? কনসার্টের ব্যাপারে আমরা আই থিঙ্ক কর্পোরেটের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দেম। যখন কেউ একজন, ফর এক্সাম্পল গ্রামীণ ফোন বা এরকম কেউ একজন যখন একটা প্রজেক্ট করাতে আসে, তখন কি এর থেকে বেশি হয় না কম হয়? প্রজেক্ট ইন টার্মস অফ লাইক অডিও প্রজেক্ট, অর লাইক আমি একটা অ্যাড বানাচ্ছি, ওই অ্যাডের জন্য আমার মিউজিক লাগবে, এরকম? বাট আই থিঙ্ক এটা আমি এখন আস্তে আস্তে অফ করে দিছি, বিকজ দি ওয়ার্ক টু মানি রেশিও ইজ ভেরি লেস অনেস্টলি, বিকজ you work for a long time and then the money is like আছে not that great, চলে like for 3 লাখের কম? I think 3 লাখের কম হয়। আবার অনেকে ম্যাক্সিমাম আই থিঙ্ক for 30, আমাদের আবার ডিউরেশন আছে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট ক্রস করে 2.5 মিনিট, which is like a full length song. So full length song হইলে we're looking somewhere around, এখানে আবার কাহিনী আছে, if you hand over the copyright তাইলে হচ্ছে একরকম, ইফ ইউ কিপ দ্য রাইটস অ্যান্ড গিভ দেম দ্য লাইসেন্স, দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ। কপিরাইট কি অ্যাকচুয়ালি এফেক্টিভ ইন, ডু ইউ আর্ন মানি ফ্রম, আমরা যদি আমাদের ক্যাফেতে প্রীতম হাসানের একটা গান বাজাই এখন, আদার দেন স্পটিফাই স্ট্রিমিং রেভিনিউ অ্যান্ড ইউটিউব অ্যাড রেভিনিউ, ওই সিস্টেমটা এখনো রেডি হয় নাই। যেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন, ইটস কল্ড সিএমও, আই থিঙ্ক ইটস আ টার্ম, যেখানে হচ্ছে আমার গান যদি কোনো রেস্টুরেন্টে বাজায়, তখন রেস্টুরেন্ট থেকে একটা লাইক পেনি অ্যামাউন্টের টাকা, লাইক একটা গান একবার প্লে করলে হয়তো বা 2 পয়সা দিতে হবে। সো এখন এই 2 পয়সা কিন্তু কিছু না, কিন্তু যখন 10টা রেস্টুরেন্ট একসাথে 2 পয়সা, 100 রেস্টুরেন্ট যখন এরকম 2 পয়সা একসাথে দেবে, তখন একটা ভালো অ্যামাউন্ট আসে। সো ইটস সেম ফর দি রেভিনিউস অ্যান্ড অল দ্যাট। আমাদের যখন গান হবে, আমরা যখন গান এটাকে স্ট্রিমিংয়ে দেই, একটা গান থেকে খুব সম্ভবত টাকা অত ভালো আসবে না, এবং আসেও নাই। স্পেশালি ইফ ইউ আর কেটারিং ফর দ্যাট নিশ অডিয়েন্স,
লাইক একদম যদি A+ অডিয়েন্সকে আপনি টার্গেট করে কিছু বানান তাহলে ফরগেট অ্যাবাউট দ্য মানি ইজ নট গোনা কাম ফ্রম স্ট্রিমিং, এটা একদমই আসবে না, মানে দ্যাটস হোয়াট আই প্রিয়ম ভাই, আমি যদি অ্যাজ আ মিউজিশিয়ান টাকা ইনকাম করতে চাই অনেক, আমার জন্য বেস্ট উপায় কি প্রত্যেক দিন একটা করে কর্পোরেট শো বা কোনো একজনের কনসার্টে পারফর্ম করা, নাকি মিউজিক বানানো, জিঙ্গল বানানো, এই ধরনের কাজকর্ম করা, নাকি হাজার হাজার গান বানায় স্পটিফাই, ইউটিউব এগুলো দিয়ে দেওয়া যেন স্ট্রিম থেকে পেনি পেনি হয়ে আমার বিলিয়ন্স হয়? এখন there are some you see this is like earning money যে সেক্টরটা, এখানে আবার বেশ কিছু ডাইভার্জনস আছে, লাইক এক্সাম্পল ভেরিয়েন্স আছে. One is, do you want to be famous and be like have a like a personal brand at the same time, you know, আমি যেটা ট্রাই করছি যে I want to create that brand where Pritam Hassan means fusion, Pritam Hassan means pop song, so and Pritam Hassan means quality, কারণ আমি খুব কম কাজ করি. So আমার কাছে মনে হয় যে আসলে you have to play accordingly with your what you're okay with. For example, if you want to earn a lot of money and all that, you can make thousands of lo-fi songs with Suno AI and keep on dropping it to you know, ইয়াতে আপনি ইউটিউবে and সব জায়গাতে দিলেন, People do that. and pray to God that someone will pick it up or any playlist will pick it up, And you can go as niche as you want. There are people who make good money by just doing AI relaxing song for cats, অথবা AI songs for ক্যাফে দ্যাট সার্ভস লাটে, এরকম আর কি ডিপে যে শুধু ওই স্পেসিফিক, যেহেতু প্রোডাকশনের তো আর কোনো খরচ নাই, তো অনেক ডিপে যে, এবং অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এই ধরনের মিউজিক দিয়ে ট্রাই টু মেক আ গুড লিভিং এবং ভালো আই ইনকাম। থিঙ্ক আ লট অফ পিপল অলরেডি আছে অনেক, যেমন আমি নিজেই দেখছি অনেক আমার পরিচিত আপকামিং ভাই ব্রাদার যারা ছিল, তারা দেখি সুনো এআই দিয়ে আসলে গান টান বানায় আপলোড করতেছে অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড লাইক ওকে ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ ডু ইউ, ইটস ওকে, বাট আই থিঙ্ক সুনো উইদিন 1 থেকে 2 বছর ইটস গোনা বি ভেরি স্কেরি, বিকজ সুনো এখন পর্যন্ত ঠিকঠাক ফিউশন করতে পারে না. সুনো যেটা করতে পারে বেসিক পপ সং, বেসিক এই সং সেই সং বানাতে পারে, কিন্তু ওকে যখন বলবো যে তুমি একটা বাংলাদেশের টিউনে, বাংলাদেশের ফোক টিউনে তুমি একটা ডুয়া লিপা স্টাইলের গান বানায় দাও, এটা আসলে আমার মনে হয় এগুলো এখন এত বেশি এই প্রম্পটগুলো আসলে এখনো ঠিকঠাক বুঝতে পারতেছে না আসলে, বাট বুঝবে. ডু ইউ থিঙ্ক কখনো এরকম একটা সময় আসবে যখন আমার গান শোনার জন্য আর প্রীতম হাসানকে দরকার হবে না, কারণ এআই উইল বি অ্যাজ গুড অ্যান্ড উইথ মোর ভ্যারিয়েশনস অ্যান্ড উইথ মোর কোয়ান্টিটি? আমার সন্ধ্যার সময় যদি মনে হয় যে প্রীতম হাসান একটা গান গাচ্ছে ইন ডুয়া লিপার এই স্টাইলে ফর দিস পার্টিকুলার সিচুয়েশন অ্যাবাউট দিস স্পেসিফিক ইভেন্ট ইন মাই লাইফ, আমার শোনাও আগামী আধা ঘন্টা এই গান, তখন কি আপনার মনে হয়, বা আপনার ধরেন আপনাকে অনেক মানুষ চিনে এবং অনেকে এমনি আপনার সাথে দেখা করতে যাবে, বা ইউ হ্যাভ আ পার্সোনাল ব্র্যান্ড, বাট যাদের নাই, যাদেরকে অনলি তাদের মিউজিকের জন্য আমরা চিনি, তাদের ভ্যালু কমবে বা তাদের আর দরকার হবে না? দিস ইজ ওয়ান অফ দ্য স্কেরিয়েস্ট ফিউচার, লাইক যেটা দেখতেছি অলসো এট দ্য সেম টাইম আছে, বিকজ জিআই যদি স্ট্যাবলিশড হয়ে যায়, যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটা যদি একবার স্ট্যাবলিশড হয়ে যায়, ওটা তো আই থিঙ্ক অলরেডি আছে, এটা হয়তো বা বলতেছে না, এজিআই নিয়ে অনেক কথাবার্তা, বাট হ্যাঁ দেখা যাক যদি হয়ে যায়, যদি ওইটা হয়ে থাকে, কারণ উইল স্মিথ এর স্প্যাগেটি খাওয়ার ভিডিও ক্লিপ 1 বছর আগে এবং 1 বছর পরে যদি এরকম হয়, তার মানে ও খুব ফাস্ট লার্ন করে ফেলবে সব কিছুই. অ্যান্ড আমার মনে হয় সামনে যেটা হবে যে এআই উইল বি লাইক আ কোম্পানি টু ইউ. সো আমরা এখন যেরকম কাজ করার জন্য উই পিক অ্যারেঞ্জার্স, আর একটা মানুষ থাকে যাই বলে, আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গাতে এই হারমোনিয়ামটা টারা এভাবে বাজায় দাও, বলবেন, ও ওটা অ্যারেঞ্জার হচ্ছে রেকর্ড করে বাজাবে. আই থিঙ্ক এআই উইল টেক দ্যাট জব ভেরি ডেলিবারেটলি, এবং এই জায়গাতেই হচ্ছে এআই ঢুকবে আর কি, যে প্রম্পটের জায়গাটা চলে আসবে, যে আসলে ইউজ সে আচ্ছা ঠিক আছে আমার এখানে একটা ছোট্ট স্যাক্সোফোনের লিড বাজাও, ওকে দিল লিড ভালো লাগতেছে না, আরেকটা ভেরিয়েন্ট বাজাও, ঠিক আছে না, ওকে তুমি এইখান থেকে শুরু করো, সি থেকে শুরু করো, তুমি জিতে গিয়ে শেষ করো, এরকম প্রম্পটের জায়গাগুলো চলে যাবে. সো ওই জায়গাতে আই থিঙ্ক অ্যারেঞ্জার্স আর গানা বি, অ্যারেঞ্জারের জায়গাটা আসলে এআই নেওয়ার চেষ্টা করবে এবং হয়ে যাবে যা বুঝতেছি. যদি তাই সত্য হয়, তাহলে আমরা অনেকক্ষণ আগে যে বললাম কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের উপরে এক্সপার্ট হওয়া একটা ভালো আইডিয়া, দিস ইজ দ্য রিজন ওয়াই আই ওয়াজ টেলিং, আসলে আমি যে অ্যান্সারটা দিব এই অ্যান্সারটা আসলে ইরেলিভেন্ট হয়ে যেতে পারে উইদিন 1 or 2 year, অ্যান্ড দিস ইজ ওয়ার ইউ হ্যাভ টু বি লাইক ঠিক আছে, আমার এখন যখন আমি আমার টিম আমরা সবাই একসাথে বসে বসে সারাদিন
we listen to Suno, we pay attention to what's going on to the world in terms of AI, because there are some AI that actually replaces female vocals and all that. আমরা যখন এখন জিঙ্গল করার জন্য, আপনি হয়তো বা জানেন না, there are so many AI songs a lot of company did বাংলাদেশে, আমি শুনে বুঝতে পারছি এগুলো AI. There is a cake company, I don't know the name, ওরা দেখি ওদের অ্যাডটা আসছে আমার বাম্পারে, I was like, that sounds really odd, that's not the এই অ্যাকসেন্ট তো বাংলাদেশি নাকি ইন্ডিয়া না, ও ওকে দিস ইজ AI, বিকজ ইট সাউন্ডস এরকম কিছুটা, কলারটা কেমন চেঞ্জ করে দেওয়া। ইয়া, সো অ্যারেঞ্জারের জায়গাটা নিয়ে নিতে পারে খুব সম্ভবত। ইউ জাস্ট হ্যাভ টু, মানে যেটা হচ্ছে সেটা শিটে হইতো আগে, মিউজিক প্রডিউসার শিটে লিখে দিত তুমি এটা বাজাবা, ওইটা এখন আস্তে আস্তে মানে মুখ থেকে বলবো যে তুমি টাটা ড্রাম প্লে ড্রাম লাইক দিস, এরকম করবে, ও বাজায় দেবে জিনিসটা। অলরেডি দেয়ার সাম AI দ্যাট অ্যাকচুয়ালি ক্যান ডু দ্যাট, যে আসলে আমি লিড বাজায় দিব, হিল রিড দ্য এন্টায়ার ফাইল অ্যান্ড হিল মেক ইট আ লিড গিটার, হিল মেক ইট আ বিট বক্স, এটা আছে অলরেডি। মানে দ্যাটস দ্য লাস্ট টেকনোলজি উই হ্যাভ এখন, লেটেস্ট। I have 3 more questions. তারপর আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি। You can ask me as much as you want. I'm fine with it. No problem. আপনি ওকে, আমাকে বলেন যে স্পটিফাই থেকে ইনকাম কিভাবে হয়, ম্যাথটা কীরকম, ধরুন 1000 স্ট্রিমে কীরকম, এবং ইউটিউব থেকে কীরকম হয়, এবং হাউ ইম্পর্ট্যান্ট ইজ আ মিউজিক ভিডিও কম্পেয়ার টু জাস্ট মিউজিক ইন টার্মস অফ আমার মানি মেকিং, আমার টাকা বেশি আয় করার পটেনশিয়াল হিসেবে। সো এইখানে আমি পার্ট বাই পার্ট যাই। নাম্বার 1, স্পটিফাই স্ট্রিমিং কত টাকা আসে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে এই 1000 স্ট্রিম এটা কি বাংলাদেশ থেকে হচ্ছে নাকি আমেরিকা থেকে হচ্ছে। আমেরিকা থেকে যদি হয় তখন আপনি অনেক টাকা পাবেন, যদি বাংলাদেশ থেকে হয় তাহলে আরও অনেক কম পাবেন। কীরকম কম, এইটার আমার আইডিয়া নেই, এটা কম টু দ্য পয়েন্ট, ইটস ভেরি কম, বিকজ অ্যাকচুয়ালি স্পটিফাই, আমি যতটুকু জানি স্পটিফাই মাত্র শুরু করছে অ্যান্ড আস্তে আস্তে এটা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় স্পটিফাই আসাতে অনেক অনেক সুবিধা হয়েছে, বিকজ মানুষ এখন জানে যে ডেডিকেটেডলি আমার গান শোনা উচিত, মানে টাকা দিয়ে। বিকজ ফর এক্সাম্পল গাড়ি চালাচ্ছি, আই ডেফিনেটলি ডো নট ওয়ান্ট টু লাইক গো টু ইউটিউব অ্যান্ড লো-ফাই বারবার টাইপ করবো পরের গানটা কিছু না, লাইক স্পটিফাইয়ের AI অ্যালগরিদম যেগুলো আছে, ইউটিউব মিউজিক ইজ অলসো দেয়ার। সো ওইটাতে হচ্ছে ডিপেন্ড করে কোন দেশ থেকে আপনার স্ট্রিম। ধরেন কথার কথা লাস্ট মান্থে আপনার স্পটিফাই থেকে মানুষ খুঁজে দেখা যায় কি কত স্ট্রিম হয়েছে আপনার গান, আমরা বাইরে থেকে দেখতে পারবো। ওকে, সো আপনি আমাদেরকে বলেন যে লাস্ট মান্থে স্পটিফাই থেকে কীরকম ইনকাম হয়েছে। লাস্ট মান্থে স্পটিফাই, তাই নিড টু চেক অ্যাকচুয়ালি, ইটস ভেরি পিনাট অ্যামাউন্ট অনেস্টলি, বিকজ আমি তো আন্ডার $500 or above? Oh yeah, it's definitely under 500. ওকে, ঠিক আছে। হ্যাঁ, সো নট আ লট বেসিক্যালি। আর ইউটিউব থেকে এর থেকে বেশি হয়? ইউটিউবে ডেফিনেটলি, ইউটিউবেও তাও হয়, ইউটিউবে মোটামুটি মানে কাছাকাছি। ইটস নট অনলি স্পটিফাই, বাই দ্য ওয়ে, ইটস নট অনলি স্পটিফাই ফর $500। এখানে হচ্ছে আরও বেশ কয়েকটা স্ট্রিমিং সার্ভিস আছে, লাইক টিকটকে অডিও প্লে হইলে ওটা থেকে রেভিনিউ আসে, অন্যান্য সাবান টাবানে যদি প্লে হয় সেখান থেকে একটা রেভিনিউ আসে। টিকটকে যদি আপনার গানে আমি নাচি তাহলেও কি আপনার কাছে রেভিনিউ যায়? এটা একটা আসে, হ্যাঁ, ছোটো রেভিনিউ, স্মল অ্যামাউন্ট, বাট আই থিঙ্ক টিকটক ইজ, if you're a musician, TikTok is your best friend. That's the only way to put it, আর কিচ্ছু না। নাইস। একটা মিউজিক ভিডিও বানাইতে কত টাকা লাগে, এবং সেই টাকাটা কি আসলে উঠে আসে নাকি ইউটিউব অ্যাড থেকে? There you go, সেম কোয়েশ্চেন, সেম জিনিস, যেটা হইতেছে যে ইটস সেম, দ্য থিওরি ইজ সেম ফর দ্য কনসেপ্ট। ওকে, সো ইটস অ্যান ইনভেস্টমেন্ট। ইটস অ্যান ইনভেস্টমেন্ট অন ইউরসেলফ। ফর এক্সাম্পল আমরা মোরেজাক এবং শরতের শেষ থেকে, যেটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট, আই লাভ দোজ টু মিউজিক ভিডিওস, আমার নিজের। we spent around 8 লাখ, অ্যান্ড শরতের শেষ থেকে সব মিলে 12 লাখ টাকার মতো পড়ছে, 12-13 লাখ টাকার মতো হয়েছে দুইটা মিউজিক ভিডিও যদি আমি বলি। টাকা আসছে হচ্ছে আমার $500-600। ওকে, সো 50,000 60,000 টাকা ওর 1 লাখ টাকা। আই থিঙ্ক আমি যদি স্ট্রেচ করি, আচ্ছা ইউটিউব সব কিছু যদি মিলাই দেখি, তাহলে হয়তো বা 3.5 লাখ থেকে 5 লাখ টাকা আসছে, ওইটাই হিসাব করি। বাট যে ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, লাভটা কি আসলে হয়েছে আমাদের ওই 12 লাখ টাকার? আমার লাভ হয় না, বিকজ আই ওয়ান্ট টু পুট দ্যাট ক্রাফট, লাইক এখানে আমার কাছে তুমি এখন আমি চাইলে শরতের শেষ থেকে আর মরে যাক চাইলে 10,000 টাকা তো মিউজিক ভিডিও বানাতে পারতাম। এখন হাউ ডু ইউ ওয়ান্ট টু পোর্ট্রে ইয়োরসেলফ, দ্যাটস ওয়্যার দ্য ফ্যাক্ট কামস ইন। এখন আপনি যদি মানি টু ইনকাম রেশিও আপনি জানতে চান, তাহলে ডেফিনেটলি স্পেন্ড লেস অ্যাজ পসিবল অন দ্য ভিডিও, ট্রাই টু আর্ন মোর ফ্রম দ্য স্ট্রিমিংস অ্যান্ড অল দ্যাট। ইয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক যে
অ্যাজ আ স্ট্র্যাটেজি আমি কম টাকায় মিউজিক ভিডিও বানাচ্ছি বা আমি কম টাকায় রিল বানাচ্ছি বা আমি কোয়ান্টিটি গেম খেলার চেষ্টা করি। আমি আই এম অ্যান আপকামিং মিউজিশিয়ান, আমি চাই খুব কম সময়ে অনেক ভালো রেজাল্ট পাইতে, ডেঞ্জারাস গেম বাট আমি চাই। আমার প্ল্যান হলো আমি 20টা টিউন বানাবো প্রত্যেক দিন, মাসে 600, এবং আমি আল টেক এআই's হেল্প যেখানে পসিবল, এখানে ড্রাম বসাবো, একটা গানের 20টা ভ্যারিয়েশন বানাবো হয়তো আমি টিকটকে, বিদেশে হচ্ছে আমি টিকটকে যাবো, আমি টিকটকে যাবো, আল হায়ার 100 ইনফ্লুয়েন্সার্স, 500 টাকা পার ইনফ্লুয়েন্সার, আমি বলবো আপনারা এই গানে নাচেন, এবং বাকিটুক আমি ফেসবুকে অ্যাড চালাবো $500 এবং 15 সেকেন্ডের ভিউ টার্গেট করবো আমি, 15 সেকেন্ডের কন্টিনিউয়াস স্ট্রিম ভিউ। I think there is a chance যে I'll get more eyeballs this way এবং more popular this way than 8 লাখ টাকার মিউজিক ভিডিও and for sure publishing it on YouTube. 100%. But the quality will probably not be ওই A+ audience. Quality will be যারা TikTok and Facebook mostly consume করতেছে। For sure. This is where you have to ask yourself, do you want to become a brand or not? That's it. কিছুই না। Because আপনি যদি কনসিডার করেন তাহলে সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যখন গান করছি শরতের শেষ থেকে অ্যান্ড মরে যাক যখন করছি, উই নো মরে যাক ইজ গানা বি লাইক উঠবে, দেন একটা টাইমের পরে গিয়ে ইটস গানা স্টপ, আর ভিউ পারবে না এটার। অ্যান্ড আমরা জানতাম যে শরতের শেষ থেকে ইজ দ্যাট ওয়ান সং দ্যাটস গানা কিপ অন রিপিটিং, ও আসতেই থাকবে কন্টিনিউসলি এভরি টাইম উইন্টার কামস ইন। ওই উইন্টারের জিনিসটা আপনাকে আবার ওই ফিলটা আবার নিয়ে যাবে ওই গানটা, বিকজ গানের সাথে ওয়েদার, তারপর হচ্ছে ট্রাভেলিং মোমেন্ট অনেক ম্যাটার করে। দের আর সংস ওয়ে ইউ যেটা আসলে আপনার সাথে কিছু মেমোরিজের সাথে হয়তো জড়িত, আপনি হয়তো বা ওই জায়গার ওই রাস্তা দিয়ে হাঁটছেন অ্যান্ড ইউ লিসেন টু দ্যাট সং অ্যান্ড দ্যাট সং অটোমেটিক্যালি কামস ইন টু ইয়ার দ্য মোমেন্ট ইউর ক্লোজ বাই অর ইউ ট্রাই টু রিমেম্বার দ্যাট মেমোরি, দ্য সংস কামস ইন। সো ইয়া, if you ask me, definitely this is where you have to ask yourself, আমি কি ব্র্যান্ড হতে চাই নাকি আসলে আমি নাম্বারে টাকা কামাইতে চাই? You can definitely earn money, but যেটা বললাম, সবাই যদি এখন একসাথে খুব স্যাচুরেট করে ফেলে, there is a less chance of you to pop up actually, because it's not you only, there are like 1500 more Khalid Farhan who's preparing for that. আচ্ছা ঠিক আছে, আমি যেটা করবো, আমি এআই দিয়ে সব কিছু করবো, এটা করবো, এই করবো, এত ইনফ্লুয়েন্স দেবো, তখন ইনফ্লুয়েন্সের প্রাইস বেড়ে যাবে, যেটা হচ্ছে যে যেটা ক্যাপ বাড়বে, ফেসবুকও তার ক্যাপটা ও হচ্ছে লেস প্রমোশন করবে if you do not boost next time. So it's a fast, but at the same time you lose the, I think এটা একটা losing strategy unless you change that, transform it to something else. অনেকে বলে যে আগের মিউজিশিয়ানরাই ভালো ছিল, তারা সিডি বিক্রি করতে পারতো, ক্লিয়ারলি ট্রানজ্যাকশনাল ভ্যালু দেখা যাইতো যে এতগুলো সিডি বিক্রি হয়েছে, প্রত্যেক সিডি থেকে এত টাকা আসছে। I don't think so. আবার অনেকে বলে এখন অনেক বেটার, বিকজ এখন সোশ্যাল মিডিয়া আছে, সো ইভেন দো আপনার সিডি বিক্রি হচ্ছে না, পাইরেসির ঝামেলা এসেই MP3 ডাউনলোড করে মানুষ শুনতেছে, বাট ডিসকভারেবিলিটি অনেক বেশি, মানুষ অনেক দেখতেছে, সো ইউ আর ইন দ্য সেকেন্ড ক্যাম্প মনে হয় সোশ্যাল মিডিয়া। অফ কোর্স আমি বাট হ্যাঁ, যেটা হচ্ছে যে জাস্ট লাইক দ্য ওয়ে দি অ্যান্সার ইজ ভিডিও কিল দ্য রেডিও স্টার, you know, I think you already know the answer. So যখন সিডি ছিল, ক্যাসেট ছিল, এটা সবাই আমাকে জিজ্ঞেস করে যে আসলে আচ্ছা ক্যাসেটের আমলের গানের মতো গান হয় না কেন? I mean, look at yourself when you wanted to buy that cassette. You walked, you spended money, তুমি দাঁড়ায় ছিলেন। যে হাবিব ভাইয়ের ক্যাসেট অথবা তুমি আমার ফেভারিট কোনো লাইক ওয়ারফেজের কোনো অ্যালবাম মানে ক্যাসেট যদি হইতো, তাহলে তো কথাই নেই, আমি এসে পাবোই না দোকানে। সো আই হ্যাভ টু গিভ দ্যাট এফোর্ট, আমাকে ওই জিনিসটা ধরে রাখতে হইতো, যাবো ক্যাসেটটা পাবো, যত্ন করে টেপে ঢুকায় প্লে করবো। সো ইউ হ্যাড দ্যাট, ইউ সি, যখন একটা জিনিস রেয়ার হয়ে যায় ওটার প্রাইস অনেক বেশি থাকে, ওটার ভ্যালু আপনার কাছে অনেক বেশি, টাকা দিয়ে থেকে দেওয়ার থেকে ইটস লাইক মোর, আপনার কাছে ওটার ভ্যালু অনেক বেশি, বিকজ ইউ গেভ দ্যাট এফোর্ট। এখন তো মিউজিক আপনি চাইলে ইউ ওয়াক ইন, দের ইজ মিউজিক ইন ফ্রন্ট অফ ইউ, আপনি ইটস লাইক আমার অপশন আছে, আমি চাইলে শুনতে পারি, নাও শুনতে পারি। সো দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউরসেলফ, আপনি টেবিলে কী রাখতেছেন যেটার জন্য পিপুল স্টপ অ্যান্ড পে অ্যাটেনশন টু ইউ। সিম্পল। কারণ এখানে আমি যেটা বিশ্বাস করি যে আসলে ফর এক্সাম্পল ইফ আই মেড 15 লোকাল বাস সং or like 15 দেওরা অ্যান্ড মালোয়া, প্রতি বছর মনে করি 15টা গান ছিলাম, পিপল উইল লাইক অ্যাট সাম পয়েন্ট দে ক্যান গেট লাইক
আচ্ছা ঠিক আছে অ্যান্ড অলসো তখন আবার ডিমান্ডও চলে আসতে পারে চলে না অ্যান্ড ইফ ইউ ট্রাই টু চেঞ্জ দ্যার রাউট সেখান থেকে যদি আপনি ডিফারেন্ট গান করতে চান তখন লাইক হ্যাঁ এটা কী ধরনের গান কারণ বিকজ দে আর লিসেনিং টু ইউর ড্যান্স সংস না সো they'll just say like আচ্ছা আপনার এই গান দিস ইজ নট ইউ বাট একটা সার্টেন অডিয়েন্স বলে লাইক ও ইউ ট্রাইড সামথিং ডিফারেন্ট ওটার অংশ খুবই কম বাট the most of the audience will be disappointed. So yeah, it's a very অনেক সবকিছুই probably great কিছুই আসলে but I agree with you. I think social media is mostly a blessing. It's not great the moment you strategize everything your way, your skill. আপনি এটাকে কিভাবে কোন জায়গায় কিভাবে কোন গান দিতেছেন কোন সিজনে কেমন গান ইজ ইট প্লেয়েবল ইন দ্য কার লাইক উই কনসিডার সো মেনি থিংস মানে আমাদের ক্ষেত্রে আমরা একটা গান করি একটু R&D করে গান করি আমরা যেমন হচ্ছে লাগে উড়াধুরা ওয়াজ মাই পার্সোনাল সং আমার নিজের রিলিজের জন্য দ্যাট ওয়াজ লাইক আমি একটা গান রেডি করা এই গানটা আমি ছাড়বো দেন রাফি ভাই ওয়াজ লাইক প্রীতম ভাই আমরা একটা আইটেম গান করতে চাই অ্যান্ড দিস ওয়াজ লাইক ওয়ান অফ মাই থিং আই ওয়ান্টেড টু বি অন আ মেল আইটেম সং দিস ইজ লাইক প্রত্যেকবার হয় বাট দ্য মেল ইজ দ্য মেইন গেম হিয়ার সো যদিও আই থিঙ্ক ইটস লাইক পার্শিয়ালি ট্রু হয়েছে কিছুটা আমি আসতে পারছি বাট I was like nah it's going to Saqib Bhai's film definitely and the way they showed it was nice really song. nice it was যদিও আসলে এটা at the same time it's not like plus A audience কে disappoint করে দিতে হয়তো but you can always like it's completely fine like I can there are some drawbacks in every situation. আমাকে একটু আপনার কোম্পানির স্ট্রাকচারটা বুঝান সো আপনি যখন বলেন যে আপনি আমার পকেট থেকে আমি টাকা দিছি বা আমার 8 লাখ টাকা খরচ হয়েছে হাউ ইজ দ্য কোম্পানি স্ট্রাকচার্ড ইজ ইট না জানলে কোনো সমস্যা নেই ইজ ইট লাইক এ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ইজ প্রীতম হাসান ট্রেড লাইসেন্সে কি প্রীতম হাসান লেখা থাকে we just pay our like yearly taxes and all that okay আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা গান করার সময় আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে স্যালারি সিস্টেমটা আসলে আমি অ্যাপ্রিশিয়েট করি না okay because when you are giving salary to your team they'll definitely jump to a better place অথবা সে একটা জায়গা যাবে আসলে যেখানে হায়ার স্যালারি দিবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে প্রফিট শেয়ারিং না ইজ মোর লাইক একটা পার্সেন্টেজ থাকে যেখান থেকে স্প্লিট করা হয় টিমের জন্য সো ইউ আর বেসিক্যালি নট an employee, you're part of Pritham Hassan. So for example Fardeen, Ashik, all the people who work Shubho যারা আছে and my entire band আমরা প্রত্যেক কাজ যখন আসে একটা শো যখন আসে সেখান থেকে ওরা সবাই আমার প্রত্যেক কাজে ওরা টাকা পায় সো আমি যখন আর্ন করি 10 টাকা তখন ওরা এখন 1 টাকা আমি 3 টাকা ডিসাইড করা থাকে আমার টিমের জন্য এটা সবাই পাবে সো দে ডোন্ট ফিল like an employee and they're like আমি যেটা চাই যে আসলে if you get better opportunities you can go somewhere better but I don't want to treat you like an employee and also effortটা থাকে কারণ if he does his job আরো বেশি ভালো তাহলে কাজ আমার কাছে আরো বেশি আসবে at the same time you get মানে it's a system আর কি সো মানে একদম সহজ করে বলতে গেলে টাকা ফার্স্টে প্রীতম হাসানের অ্যাকাউন্টে ঢুকে এরপর ডিস্ট্রিবিউট হয়ে যায় টিমের কাছে বুঝতে পারছি না ইটস মোর লাইক এ টিমের কাছে ঢুকে টিম থেকে তাদের পার্সেন্টেজ কেটে তারপর আপনার কাছে আসে ওকে ঠিক আছে কখনো কি মনে হয় যে আমি যদি বাংলাদেশে না থেকে দুবাই থাকি বা পানামা থাকি বা হাবিজাবি যে দেশগুলো আছে যারা মোর ট্যাক্স ফ্রেন্ডলি তাহলে আমার ধরেন বাংলাদেশে 3.5 লাখের পরে আস্তে আস্তে ট্যাক্স এবং ব্যান্ড শেষে 25% যে থামে কর্পোরেট ট্যাক্স হইলে খুব তাড়াতাড়ি 25 চলে যায় আনলেস ইউর ইন আইটি দুবাই গেলে পার্সোনাল ট্যাক্স 9% কর্পোরেট ট্যাক্স ফ্রি পানামায় মেবি সবই ফ্রি বাট পানামা ইজ কনসিডার্ড এজ আ ট্যাক্স হেভেন ওখানে আবার সবাই যাইতে চায় না কারণ ওখানে শেডি মানুষজন বেশি যায় সো কখনো কি মনে হয় যে আমি রেসিডেন্ট হব আরেক দেশের ইনকাম ওইখানে জমা হবে বাংলাদেশে আমি জাস্ট খরচ করব টু সেভ এই যে 18% বা 22% অন ট্যাক্স দিস ইজ ওয়ার ইউ হ্যাভ টু এখানে হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যেমন আমি কেন বাংলাদেশে এখনো থাকি বিকজ for some reason I am very much attached to the way Bangladesh works. Like I love আমার যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আমার যেটা সমস্যা সেটা হচ্ছে I'm like a sponge. I observe আমার আশেপাশের সারাউন্ডিং যেরকম থাকে আমি এটা নিয়ে নিই অটোমেটিক আমার বাই ডিফল্ট আমার ব্রেন ওইভাবে টিউনড হয়ে যায় for example when I was like with very niche and that posh circle I made songs like More Jak
অ্যান্ড স্বর্গহারা পুরো অ্যালবামটা বানাইছি বিকজ আই ওয়ান্ট টু লাইক ওই অডিয়েন্সটাকে আমি একটা কিছু দিতে চাই আমার লাইফে অ্যান্ড অলসো সামথিং ভেরি ক্লোজ টু মাই হার্ট বিকজ দ্যাটস লাইক ওটাতে দ্যাট ডিডন্ট ফিল লাইক আচ্ছা আই এম ট্রাইং টু ডু সাম ব্রেইন ওয়ার্ক যেখানে আসলে আমাকে এই অডিয়েন্স ক্রিয়েটার করতে হবে ওই অডিয়েন্স ক্রিয়েটার করতে হবে। সো এইখানে আমরা যেমন যতটুকু সম্মান ভালোবাসা পাই আমরা থাকি হচ্ছে ভালোবাসার জন্য অনেস্টলি স্পিকিং। সবাই ইয়া করে আপনি যদি আমাকে বলেন যে আসলে বাংলাদেশ ছাড়া কেন, যেমন আমি আজকে নিচে যাই একটা গার্ড আমার সাথে সালাম দেয়, ভাই কেমন আছেন, এইটাই ভালো লাগে আসলে। এই রেকগনিশনটার জন্যই আমরা সবাই থাকি। আমরা দিন শেষে কে না চায় ওই রেকগনিশনটা। লাইক ফর এক্সাম্পল ইফ ইউ গো আউটসাইড পিপল কাম টু ইউ ভাইয়া, লাইক ইউ ফিল বেটার অ্যাবাউট ইয়োরসেলফ, রাইট? And I would rather pay the money for getting that attachment rather than stranding somewhere যেখানে আসলে আমি যখন ঘুম থেকে উঠছি তখন সবাই ঘুমাইতেছে অ্যান্ড আমি যেখানে বেরোচ্ছি কেউ আমাকে চিনে না। অ্যান্ড অলসো লাইক ট্যাক্স হেভেন তো ডেফিনেটলি অনেক দেশই আছে। যদি ফিউচারে যদি দেশের বাইরে কিছু করতে পারি, ফর এক্সাম্পল বিদেশে অনেক ধরনের শোজ থাকে, সো ওই শোজগুলো যদি হয় মেবি প্ল্যান আছে যে আসলে আমি দেশেই কিছু করতে চাই। বাট আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই, আই থিঙ্ক যেটা বুঝতেছি যে লাইক একটা আগে বুঝতে হবে যে আসলে এআই কোন দিকে যেতেছে, তারপরে আই উইল ডিসাইড আসলে আসলে কীভাবে আমরা বাংলাদেশের মিউজিক আর্টিস্টদেরকে আসলে আমরা হেল্প করতে পারি। ফর এক্সাম্পল আমি যেরকম লেভেলে ব্রেইন ওয়ার্ক করি, আই ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যাট সাম পয়েন্ট আই ওয়ান্ট রিপ্রেজেন্ট আর্টিস্ট হু যারা আসলে এই ব্রেইন ওয়ার্কটা আমরা করে দিব, ইউ জাস্ট ডু ইয়োর জব, তুমি তোমার কাজ করো, আমরা যেটা বলবো জাস্ট ওটা করে ফেলো, দ্যাটস ইট। এরকম কিছু করবো এই আর কি। বাট ইয়া ফর ট্যাক্স ইটস আ ডিফারেন্ট থিং। What do you do with your personal money as in terms of like investments? আপনার নিজের যত টাকা পয়সা আছে আদার দেন লাইক এনজয় করা, খরচ করা, ওগুলা বাদ দিলে এক্সট্রা যেসব টাকা থাকে ওগুলার কি হয়? ইটস টোটালি অলরাইট আপনি যদি অ্যান্সার করতে না চান। আমাদের আমি ঠিক শিওর না আসলে আপনি আমাদের চ্যানেল কতটুকু, বাট মোস্টলি উই টক অ্যাবাউট মানি এন্ড বিজনেস এন্ড স্টাফ। সো এন্ড আমি যেটা বলি সেটা হচ্ছে যে সবসময় কাজের জন্য অথবা টাকা যদি আসে, the right way to it's just you have to transform it to something else. You cannot keep it like what? Like taka. Transform into what? Transform into asset, transform into, could be gold, could be like could be an apartment, could be land. Simple. আমি এটা বিশ্বাস করি যে আসলে there's this spot যেখানে আসলে আপনি you change the money to something else, and you also, if that asset is yours, you try to enjoy that asset. For example, আমি যেটা জমি কিনি, আমার ইচ্ছা আছে সামনে যদি ফিউচার হয়, কারণ সে তো অনেক কিছু নিয়ে থাকে, তো ইচ্ছা আছে যে সামনে আমি একটা মেবি একটা ছোটোখাটো একটা জমি নিয়ে আল হ্যাভ আ ফার্ম হাউস, যেখানে আসলে আমি আমার অ্যানিমালস নিয়ে থাকবো, আর পাশাপাশি ওখানে মেবি হয়তো বা যদি ঢাকা আশেপাশে সিকিউর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওখানে শিফট করবো। বাট এট দ্য সেম টাইম যেটা হচ্ছে টাকাও কিছু লিকুইড রাখা উচিত ফর শিওর, কারণ ইউ ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং, ইউ ক্যান হ্যাভ আ মেডিকেল এমার্জেন্সি অ্যান্ড অল দ্যাট। সো মাই থিওরি ইজ ইফ ইউ হ্যাভ 100 টাকা, ইউ কিপ 25 টাকা অ্যাজ লিকুইড, বাকি change it to asset that increases with time. Oh no, it's not that, as আরো যদি স্পেসিফিক্যালি যাই, you can have that 20% টাকা যেটা আসলে এই 75 ভিতরে 20% টাকা যেটা হচ্ছে you can like have a like যেটা হচ্ছে শখ পূরণ করা and all that, লাইক কিছু একটা করা কিংবা শপিং করা অথবা ট্রাভেল করতে যাওয়া, আর বাকি টাকাটা এমন কিছুতে কনভার্ট করা যেটাতে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে টাকাটা। ফর এক্সাম্পল দেয়ার আর সাম ওয়েজ যেখানে আসলে মানুষ গাড়ি কেনে, উবারে দিয়ে দেয়, সেখান থেকে টাকা আসে। দেয়ার সো মেনি ওয়েজ। হোয়াট ডু ইউ ডু? সো আপনি কি গোল্ড কিনেন, আপনি কি জমি কিনবেন বললেন, অ্যাপার্টমেন্ট কেনার পরিকল্পনা আছে বা কিনেছেন? এখন আসলে অ্যাপার্টমেন্টেরই আসলে ইচ্ছা আছে, যেটা হচ্ছে যে আই ডিড মুভড ইনটু মাই ওন হাউস। নাইস। বাট যেটা হচ্ছে যে আমি চাই সামনে আসলে একটা জমিটা নেওয়াটা আমার ইচ্ছা আছে। আই ওয়ান্ট টু হ্যাভ মাই ওন স্পেস। লাইক আই এম আ ভেরি নেচার লাভিং পারসন। আই লাভ টু জমি কেনার পর কি নিজেই বাড়ি বানানোর ইচ্ছা? কাইন্ডা আমি থাকতে চাই। আমি আসলে লাইক আমার এক্সাম্পল, আমার গাজীপুরটা আমার খুব পছন্দের জায়গা আসলে, গাজীপুরটা, বিকজ ইটস আ ভেরি নাইস প্লেস। Land appreciates a lot, so compared to apartment, land is a better investment. But আমি অলসো এই বিলিভার যে নিজের বাসা থাকা উচিত, বিকজ দেয়াল ফুটো করার সময় যদি ভাবতে হয় এত কিছু, it's not a good feeling. So নিজের বাসা, even though it's not a great investment, Dhaka is pretty ridiculous because the amount of money you spend for that house, bhara. That's where you have to sacrifice
দ্য ফেম অ্যান্ড সো ফর এক্সাম্পল আমি ওদেরকে গতকালকে বলতেছিলাম যে আমি আয়ারল্যান্ডে একটা জমি কেনার পরিকল্পনা করতেছি 25 একরের মতো আটলান্টিকের পারে, অ্যান্ড 25 একরের দাম 3 কোটি টাকার আশপাশে। 25 একর। আই হ্যাভ আ ল্যান্ড ইন ঢাকা ইন আ ভেরি প্রমিনেন্ট প্লেস, 5 কাঠার আশপাশে। I bought it for 5.5 কোটি and it's probably at around 8 কোটি now, but compare that with like exact মানে জমি যেখানে সেখান থেকে আটলান্টিক শুরু এরকম একটা জায়গা, it's way cheaper. But then you sacrifice the fame যে ভাই একটা সেলফি তুলবো ভাই। না, it's not fame, it's আমার কাছে মনে হয় যে আসলে কনভিনিয়েন্সের একটা জায়গা আছে, because we do shows and all that, we do a lot of meetings, we need to stay in the proximity in terms of career. আমাদের জন্য এটা বেশি নেসেসারি একটু থাকা, রেঞ্জে থাকা। আর হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশের আসলে ফ্ল্যাট জমি এর দাম অনেক বেশি, অনেক বেশি। রিসেন্টলি আরও বেশি বাড়তেছে। আই ডোন্ট নো, আমি আমার ছোট্ট একটা বাসা কিনছি আমি, বাট বাদ বাকি আই থ্যাংক গুডনেস আই বট দ্যাট হাউস অন দ্যাট টাইম। এখন যেভাবে রিডিকুলাসলি বাড়তেছে, একটা নর্মাল মানুষের রেঞ্জের বাইরে চলে যাবে আসলে। একজন নর্মাল বাংলাদেশি ক্যান নেভার রিটায়ার, বিকজ আপনার যদি প্ল্যান থাকে আপনার মাসে 2 লাখ টাকা লাগবে সারভাইভ করার জন্য, এবং আপনি যদি সরকারি চাকরি না করেন তাহলে আপনার কোনো পেনশন নাই। সো আপনি যদি 60 বছর বয়সে রিটায়ার করেন এবং আপনি যদি 80 বছর পর্যন্ত বাঁচেন, তাহলে 20 বছরে 20 × 12 মাস, সো 200 সামথিং মাস, প্রত্যেক মাসের জন্য আপনার 2 লাখ টাকা লাগতেছে। সো অলমোস্ট আপনার 1.5-2 কোটি টাকা জাস্ট লিকুইড অ্যাসেট হিসেবে থাকতে হবে 60 থেকে 85 পর্যন্ত সার্ভাইভ করার জন্য। It's very difficult to do that একজন নর্মাল মানুষের পক্ষে। আমি জানি না যে let's also consider the fact that how the things are slowly price কিভাবে উঠতেছে। Exactly. So if you consider inflation, then probably buying power হয়ে যাবে half in next 50 years. আমি এত বেশি জানতাম না বেশি, বাট আমি লাস্ট বেশ কয়েক বছর একটু I was thinking আসলে ঠিক আছে what to do with a little bit of money that I have. I don't know what do you think would be the best option to do right now? To push the government to legalize crypto. That's one. I think crypto, especially maybe my goodness, like last Trump-এর ইলেকশনের পরে যে স্পাইকটা দিছে, massive. Crypto, I think বাংলাদেশের জন্য আসলে খুব বেশি অপশন নাই, to be really honest. আসলে খুব বেশি অপশন নাই। আপনি বাংলাদেশের প্রক্সিমিটিতেই যদি আপনার থাকতে হয়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যান্ড ছাড়া খুব বেশি অপশন নাই, বিকজ ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে সঞ্চয়পত্র 11%, ফিক্সড ডিপোজিট মেবি 10%-এর আশপাশে দিবে ভালো একটা ব্যাংক আপনাকে। যাই দেখ, বেসিক্যালি ইনফ্লেশন অ্যাট 14%, গভর্নমেন্টই বলে বেশিরভাগ সময় 14%। সো বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশন ডেটা পাবলিশ করে প্রত্যেক মাসে, এবং গভর্নমেন্টই বেশিরভাগ সময় বলে যে 14%, 15%। গভর্নমেন্টই যদি বলে 14%, 15%, তাহলে তো মার্কেটে আরো প্রবাবলি 40%। এবং গভর্নমেন্ট যেভাবে ইনফ্লেশন ক্যালকুলেট করে, লাস্ট ইনফ্লেশন রেট কত ছিল? মেবি একটু কমছে আমাদের, 12 সামথিং বা 11 সামথিং, 10-এর উপরে। 12%-এর আশপাশে বা 11 গেলে না ডেঞ্জার জোন হয়ে যায় নাকি? এবং আই থিঙ্ক ইনফ্লেশন এক এক দেশে এক এক রকমভাবে ইনফ্লেশন হিসাব করে। সো আমেরিকা করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে একটা বাস্কেট, একটা ট্রলি নিয়ে শপিং মলে যায়, 1 কেজি গরুর মাংস উঠায়, ডিম উঠায়, নর্মাল হাউস হোল্ডার যা লাগে উঠায়, কত দাম উঠছে দেখে, 1 বছর পরে আবার সেম জিনিস উঠায়, কত দাম উঠছে দেখে, দুইটা কম্পেয়ার করে যে পার্সেন্টেজ বাড়ছে ওইটা হলো ইনফ্লেশন। বাংলাদেশে ইটস আ বিট ট্রিকি, কারণ বাংলাদেশে ধরেন গরুর মাংসের দাম 500% বাড়তে পারে, আবার ধরেন তেলের দাম, অক্টেনের দাম 2 টাকা কমতে পারে। সো আপনি কোনটা দিয়ে হিসাব করতেছেন এটা বাংলাদেশ আবার বলে না। সো আপনি ধরেন যদি অক্টেন দিয়ে হিসাব করার চেষ্টা করেন, it's same for like all the flats as well. Why are you asking so much money for the flat? It's basically people want to profit more, and I think এই হাই প্রফিট জিনিসটাকে ঠেকাইতে না পারলে আসলে খুব বিপদের দিকে চলে যাবে সবকিছু, বিকজ এই হাই প্রফিটিং বাবল যেটা তৈরি করতেছে পপ করতেছে না এখনো, অ্যান্ড গভর্নমেন্ট থেকে কোনো ইনিশিয়েটিভ এখনো নিচ্ছে কিনা আমি জানি না, বাট নেওয়া উচিত। যেমন ফর এক্সাম্পল রেগুলার গ্রোসারিজের সিস্টেম, এইটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসা উচিত আমার কাছে মনে হয়, বিকজ মানে আমার কাছে এত খারাপ লাগছে মাঝে মাঝে আমি দেখি, আমি টুকটাক মানুষের ওই কিছু গরিব মানুষ অথবা থাকে, তারা হচ্ছে বলে যে দেখি কম জিনিস কিনতেছে আমার সামনে, এত খারাপ লাগছে আমার। একদিন মনে আছে, আমি তো নিচে গেছি, একটু মাস্ক টাস্ক পরে সব কিছু পরে গেছি, নিচে দিয়ে দেখি যে সে কেনাকাটা করতেছে কিন্তু কিনতে পারতেছে না। সে দাম টাম জিজ্ঞেস করে বলছে অল্প অল্প, আমাকে একটু একটা টমেটো দেন, একটা ওইটা দেন। আমি কাছে ঠিক আছে, আপনি আরও এটা নেন, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি।
সো খারাপ লাগে এসব, কারণ যারা চাকরি করে এটা তো একটা চাকরিজীবীর জন্য তো আরও বেশি, এটা আরও কঠিন না, বিকজ আপনি কাউকে বলতে পারতেছেন না লাইক হোয়াট ইউ আর গোয়িং থ্রু। স্যার আমার মনে আছে গতবার আমি যখন দেশে আসছি, যমুনা ফিউচার পার্কের নিচে একটা বাজারের মতো আছে, একদম নিচে মাটির নিচে, ওই বাজার আমার এক্সাক্ট মনে একটা সুপার শপের মতো। তো আমার সামনের লোক এবং তার বাচ্চা অনেক কিছু কিনছে এবং একটা ইন্ডিয়ান লেইজ বা এরকম কোনো একটা চিপসের প্যাকেটও আছে। তো সে তার বিল আসছে, সে কিছুতেই বুঝতেছে না বিলের ডিফারেন্স লাইক 300 টাকার মতো ডিফারেন্স, এবং লেইজ চিপসের দামই 300 টাকা শুধু, মানে একটা এতটুকু একটা প্যাকেট। উনিও শকড, ওনার বাচ্চা লেজ চিপস পিছনে, আমিও শকড, বিকজ আমি এটাই বুঝতেছি যে লেজের দাম কী হয় 300 টাকা হয়। সো ইন্ডিয়ান ইম্পোর্ট লেজ কী জানি একটা ব্যাপার আছে, 300 টাকা। পরে শেষ পর্যন্ত উনি ওটা রেখে চলে গেছে। তো এটা দিস থিংস হ্যাপেন্স অল দ্য টাইম। আমাকে বলেন যে আপনি যেহেতু what do you think would be best for me? আপনার কাছে কি মনে হয় আমি as a musician, what do you think would be best option for me? make as much money as possible for the next 5 years and then move somewhere else. দেশের বাইরে, don't buy a land, buy a land somewhere else. Honestly, স্পেশালি যেহেতু আপনার ল্যান্ডে ইন্টারেস্টই আছে, বাই আ ল্যান্ড ইন আ কান্ট্রি যারা রিয়েল এস্টেট বা ল্যান্ডে ইনভেস্ট করলে রেসিডেন্সি অথবা সিটিজেনশিপ দেয়। এরকম অনেক দেশ আছে, ইউরোপে আই থিঙ্ক অনেক দেশ আছে যারা। I heard about I always wanted to shift to Turkey though. আমার খুব ইচ্ছা ছিল। সো টার্কি বাংলাদেশের অনেক কাছে, আবার ইউরোপের ভিতরেও। সো বাট আমার ইন্টারন্যাশনাল শো হলে আমি তাহলে হয়তো মেবি, কারণ বাংলাদেশ থেকে তো টাকা there is no way to, and I think আপনার with your credential you will get talent visa type কিছু একটা in most দেশ, আমেরিকাতে। হ্যাঁ। সো বেশিরভাগ দেশে My brother's also like, my brother's going through that phase now. He applied for EB1. Nice. And he's telling me to do that, but আমি আসলে I saw it. আমি আমেরিকা দেখছি খুব, I don't know, America is like a no, move to Europe. America is like Bangladesh, Gulshan. It's like a lot of billboards, a lot of মানুষ। kinda না ভাই, আসলে আপনি যাওয়ার পর আসলে টের পাবেন লাইক, ও আচ্ছা এটা এরকম। বাট আই লাভ আমেরিকার যে ইয়েটা ইন টার্মস অফ ওপেননেস, লাইক দে চার্জ ইউ আ লট ফর এভরিথিং, লাইক খরচ অনেক বেশি আমেরিকায়। বিগেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনি যদি কিছু বেচতে চান বা কিছু, if you want to do big things in life, তাহলে আমেরিকা is probably the right place. ইউরোপের কোন কান্ট্রি আপনার কাছে মনে হয় বেস্ট? Any country should be fine. আমি তো আয়ারল্যান্ড একটু biased obviously, যেহেতু আমি আয়ারল্যান্ড থাকি, বাট আমি ইউরোপের অলমোস্ট সব জায়গায় গিয়েছি এবং মোস্ট কান্ট্রিজ আর ফাইন। হ্যাঁ, বেশিরভাগ দেশে আই থিঙ্ক ডিপেন্ডিং অন আপনার কি পছন্দ ওইটার উপর ভিত্তি করে হয়তো চেঞ্জ হবে। আপনার যদি মানুষ ভালো না লাগে এবং আপনার যদি অনেক পাহাড় এবং সাগর ভালো লাগে এবং যদি আপনি সন্ধ্যা 7টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে গেল খুব একটা সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড বা কোনো একটা কোস্টাল আশপাশে। But what do you think is the future of Turkey? Because I wanted to like move in there. আমার টার্কির বর্ডারে যুদ্ধ হয়, বাট টার্কির ভিতরে কখনো কিছু ইসলামের ভিতরে কোনো ঝামেলা হয় না। For sure. I went there twice. I think this is one of my favorite cities. Turkey has the biggest army in Europe. হ্যাঁ, what? Turkey has the biggest army in Europe. Oh my goodness. Okay. আজকে আমরা যখন এই পডকাস্ট রেকর্ড করছি, আপনি কি আজকে নিউজ দেখেছেন? আজকে সিরিয়া দখল হয়ে গেছে। আচ্ছা, ওটা ইররেলেভেন্ট। ওকে, আপনি আমাদের কিছু ইররেলেভেন্ট ইন দ্য সেন্স যে এই পডকাস্ট যখন পাবলিশ হবে ওই হিসাবে। আচ্ছা, and also আমি তো ফেসবুক এটা এক বছর আগে হয়েছে ওই কাহিনী। আমাকে আপনি যেহেতু আপনার জীবন কাটানোর সময় আপনি অনেক প্রবলেম ফেস করেন, আমাদের এমন কিছু বিজনেস আইডিয়া কি আপনি দিতে পারেন যেগুলো আপনার মনে হয় যে এই জিনিস নিয়ে একটা বিজনেস থাকলে বা কেউ এই জিনিস করলে ভালো হইতো, বিকজ আমার এই প্রবলেমটা হয়েছে আর ওটার কোনো সলিউশন আমি পাইনি? ক্যান বি ইন ইউর পার্সোনাল লাইফ, ক্যান বি ইন বিজনেস, ক্যান বি ইন মিউজিক, যে কোনো জায়গায়। I think what we really need is CMO, বাংলাদেশের CMO সিস্টেমটা যদি ফুললি এস্টাবলিশ হয়, এখন রেডি কাজ চলতেছে, বাট রেডি হয়ে যাবে উইদিন ফিউ ইয়ার্স। There's a lot of people who are working on it. আর হচ্ছে আই থিঙ্ক সিএমওকে হেল্প করার জন্য কিছু অর্গানাইজেশন তৈরি হওয়া উচিত। যে সিএমও বেসিক্যালি হচ্ছে আপনি আমার গান বাজাইলেন, এটার একটা রেভিনিউ সিএমওর কাছে যাবে, সিএমও ওটা আর্টিস্টকে দিয়ে দেবে। বাট এই যে গানটা বাঁচতেছে এইটা কে ডিটেক্ট করবে? আই থিঙ্ক এইখানে একটা এজেন্সি তো লাইক এখানে একটা মিডলম্যান থাকতে পারে, বাট ট্রান্সপারেন্ট মিডলম্যান, যে আসলে টাকা মেয়েরা দৌড় দেবে না এমন কিছু। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে মনে হয় মিউজিশিয়ানদের অ্যারেঞ্জাররা আসলে আমার মনে হয় সামনে অ্যারেঞ্জমেন্টের কাজ আরও করতে পারে টুকটাক, বাট আই এম নট শিওর আসলে অ্যান্সারটা দিতে চাই না, বিকজ এআই চলে আসছে অলমোস্ট। এই একটা জায়গা সিএমওর সেকশন, তারপর হচ্ছে আপনার কম বেশি সব কিছুই আছে বাংলাদেশে, টুকটাক সবই আছে বলতে গেলে। বাট দিস ইজ ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন দ্যাট ইউ আস্ক, লাইক ইটস ক্রেজি।
What do you think is the best vacuum place right now? In like music in general, Bangladesh. For someone like me, like for example. To start a business এরকম? Yeah, for musician and all that. What do you think? হ্যাঁ, talent management is a good angle, যেটার কথা আপনি একটু আগে বললেন। Probably হ্যাঁ, যদি আমারটা পুরো পার্সোনাল ট্রেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম it's a good angle. যখনই এরকম একটা জায়গায় যাওয়া সম্ভব যেখানে আপনার অ্যাপিয়ারেন্স দিতে হবে না বা মিউজিক বানাইতে হবে না টু মেক মানি, দ্যাটস when you can start scaling. তার আগ পর্যন্ত আসলে সময় দিয়ে তার সম্ভব না। সো ওইরকম একটা পজিশনে যাওয়ার জন্য অ্যান্ড এনি কাইন্ড অফ কোর্স is easy money. I don't like merch. I don't think মার্চে কোনো ভালো টাকা পয়সা আছে। সো আমার কারণে আই থিঙ্ক আর্টটা যেটা হইতে পারে আর্টিস্ট ম্যানেজমেন্ট প্রপারলি করা যেতে পারে আসলে। আই থিঙ্ক আমি যেটা চিন্তা করছিলাম উইচ ইজ লাইক আর্টিস্ট একটা প্রপার একটা আর্টিস্ট যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট ফার্ম, যেখানে হচ্ছে আমরা আর্টিস্টকে স্ট্র্যাটেজিও দিতে পারবো, অ্যান্ড উই ক্যান অলসো গিভ দেম proper guideline of how do you behave, how you should be like. I think you notice like I'm on time, 12টার দিকে চলে আসছি আমি। আপনি 12টার আগে আসছেন? হ্যাঁ, আমি 12:50 আসলে আমি একদম ওইভাবেই লাইক 11:50 আমার গাড়ি এখানে চলছে। সো আই অলওয়েজ ক্যালকুলেট দ্যাট টাইম, বি পাংচুয়াল অন টাইম, and how do you communicate with someone, how do you respectfully disagree with someone. একটা আর্টিস্টের বেসিক স্কিল সেট একটা হওয়া দরকার। কিছু জিনিস আছে যেগুলোতে আসলে আমার মনে হয় বাংলাদেশের আর্টিস্ট আরও বেশি ফ্লারিশ করতে পারবে, স্পেশালি ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিকজ দে অলওয়েজ চেক দিস কাইন্ড অফ থিংস। আসলে আর্টিস্টের ম্যানেজমেন্ট টিম কী করতেছে, তার সোশ্যাল মিডিয়া টিম কী করতেছে, তার বুকিং টিম এজেন্সি কী করতেছে, আর হচ্ছে সো হ্যাঁ, এটা একটা সেগমেন্ট তৈরি করা উচিত আমার কাছে মনে হয়। এটা আই ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট, বাট থিঙ্কিং মেবি ইউ ক্যান ডু আ রিসার্চ এজেন্সি যারা একটা আর্টিস্টের ডিসকভারেবিলিটিতে হেল্প করবে। সো ব্রুনো মার্সের একটা গান কেন হঠাৎ করে আয়সা ভাইরাল হয়ে যায়, সবাই গাওয়া শুরু করে, ভার্সেস আমাদের কেন হয় না? আমাদের কি শাহরুখ খানের একটা গানের সাথে মিলায় কিছু একটা করা উচিত নাকি? এই টাইপ জিনিসপত্র রিসার্চ কোম্পানি। সো কেন লাইক প্রি ওপেন এআই বিফোর ওরা প্রফিটেবল। যেটা আমি অলরেডি মানে আমি এটাই করি যে আসলে আমাদের মানে গানের তো ভাই আসলে অনেক সায়েন্স আছে। লাইক ইউ হ্যাভ টু, যেটা বললাম যে ইফ ইটস আ পপ সং, তাহলে হচ্ছে একটা রিপিটিং ফ্যাক্টর থাকতে হবে। না একই জিনিস যেন বারবার রিপিট হয়, সো ইউ গেট দ্যাট সিঙ্গেবিলিটি। লিরিক নিডস টু বি ইজি অ্যান্ড উইথ দ্য জেনারেশনাল কানেকশন যেন থাকে, মানে জেনারেল অডিয়েন্সের সাথে। এখন যদি আমি এখন অনেক কঠিন ভাষায় গান করি, ডেফিনেটলি অডিয়েন্স রিসিভ করতে পারবে না। আবার সো ওইভাবে পুরো জিনিসটা আমি তো ডিজাইন করি ওইভাবে। সো আই থিঙ্ক এটার যদি একটা প্রপার এজেন্সি থাকতো, অথবা বাঞ্চ অফ প্রডিউসার্স যারা অ্যাকচুয়ালি একটা সিস্টেম তৈরি করছে, অথবা কিছু একটা লেভেল তৈরি করছে, দ্যাট উড বি অ্যামেজিং। নাইস। লিসেন প্রীতম ভাই, থ্যাংক ইউ আসার জন্য। আমি সবাইকে বলি, এমন না যে আমরা উই আর নট ফ্রেন্ডস, আমরা একজনকে চিনি খুব একটা এরকম না, বাট আমি র্যান্ডমলি নক করছি প্রীতম ভাইকে, অ্যান্ড ইউ এগ্রিড। থ্যাংকস সো মাচ আসার জন্য, অ্যান্ড এতক্ষণ ধরে কথা বলার জন্য। আপনি শেষ কিছু বলতে চান আপনার, আদার দেন সাবস্ক্রাইব? বলা লাগবে না, নর্মালি কিছু বলতে চান? আই থিঙ্ক মিউজিশিয়ানদেরকে আমি একটা জিনিস, যেহেতু ইফ ইউ আর ওয়াচিং দিস, দেন আই থিঙ্ক ইউ অলরেডি নো হোয়াট উই টকড অ্যাবাউট। Be open and neutral about everything. For example, be neutral about being artist, at the same time be neutral about being an entertainer. There's no like কোনো কিছুতেই ডাইরেক্ট হার্ড ইনভলভ হয়ে যাওয়ার কোনো দরকার নাই। ফর এক্সাম্পল, যদি বেশি আর্টিস্টিক না, আমি আর্টিস্টিকই থাকবো, মেক শিওর ইউ হ্যাভ দ্যাট ফাইন্যান্সিয়াল সিস্টেম রেডি to back you up if you want to be an artist. If you want to make some money and make a living out of it, make sure you're on that Goldilocks zone where you're putting some art and some commerce. It's balance, আর কিছুই না, just everything is balance. ব্যালেন্সটা ঠিকঠাক যে করতে পারবে সেই আগায় যাবে। অ্যান্ড দের আর সো মেনি গ্রেট প্রডিউসার্স আমি দেখছি, দে আর লাইক জাস্ট ব্যাড ব্যালেন্সিং অথবা ব্যাড ম্যানেজমেন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড I do want to like give them the, I hope you guys find this podcast very helpful. থ্যাংকস সবাইকে, টাটা, বাই বাই।